দ্বাদশ অধ্যায় পণ্যের ঘোষণা এবং ছাড়করণ। আমরা জানি যে কোনো পণ্য আমদানি হলে সেই পণ্যের ঘোষণা দিতে হয় এবং ছাড়করণ করতে হয়। এখন এই পণ্যগুলো কিভাবে ঘোষণা হবে এবং কিভাবে ছাড়করণ হবে, এই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এই উপস্থাপনায় আমরা যা আলোচনা করা হবে সেগুলো হচ্ছে পণ্যের ঘোষণা, আমদানিকারকের এবং রপ্তানিকারকের দায়িত্ব, নিবন্ধন, পণ্য ঘোষণা দাখিলের সময়, পণ্যের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা, পণ্য ঘোষণার প্রেক্ষিতে শুল্কায়ন, পণ্য ঘোষণার প্রতিস্থাপন ও সংশোধন, শুল্কায়ন না করা পণ্য ব্যবস্থাপনা, ঘোষণা এবং ছাড় প্রক্রিয়া সহজীকরণ, তড়িৎ বা দ্রুত শুল্কায়ন। একটি বিষয় বলা বাহুল্য এখানে যে আগে পণ্যের ঘোষণা হতো শুধু বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্টের মাধ্যমে, অর্থাৎ বর্তমান যে আইন আছে কাস্টমস আইন 1969, সেখানে ঘোষণা হতো আমদানির ক্ষেত্রে ধারা ৭৯ অনুযায়ী বিল অফ এন্ট্রি ঘোষণা করা হতো এবং ১৩১ অনুযায়ী বিল অফ এক্সপোর্ট করা হতো, ঘোষণা করা হতো। এখানে দেখা যাবে যে এই দুইটি একটি কাস্টমস পদ্ধতি বলা হবে এবং সেটা পণ্যের ঘোষণা একটি ধারা অর্থাৎ ৯১ ধারায় সেটাকে বলা হবে, সেটা আমরা দেখব। এবং এই ক্ষেত্রে আমদানিকারক এবং রপ্তানিকারকের কি কি দায়িত্ব বা দায়বদ্ধতা আছে সেগুলো আমাদের জানতে হবে। তারপরই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে নিবন্ধন। আমরা জানি যে একটি বিল অফ এন্ট্রি যখন ঘোষণা হয় বা যখন রেজিস্টার্ড করা হয় তখন একটা সি নাম্বার পড়ে, অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে যখনই সিএনএফ বা আমদানিকারক যখন একটা নিবন্ধন করেন তখন সে অটোমেটিক্যাল একটা নাম্বার পান, ইউনিক নাম্বার পান, অর্থাৎ একটি নিবন্ধন হয়। এই আইন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পণ্যের ঘোষণা দেওয়ার সাথে সাথে সেটা যদি ইলেকট্রনিক মাধ্যমে দেওয়া হয় তাহলে সেটা পণ্য ঘোষণা এবং নিবন্ধন একসাথে প্যারালালি হবে, যুগপৎভাবে হবে। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে পণ্য ঘোষণার দাখিলের সময়। এখানে বোর্ড বিধিদ্বারা নির্ধারণ করে দিবে যে কত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে, সেই বিষয়টা দেখবো আমরা। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে পণ্যের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা, অর্থাৎ একটি পণ্য চালান যখন আমদানি করা হয় বা রপ্তানি করা হবে সেই পণ্য চালানটি কি ধরনের পণ্য সেটা আমদানি করা হয়েছে বা রপ্তানি করা হবে সেগুলোর নমুনা সংগ্রহ করতে হবে, অর্থাৎ একজন এক্সামিন অফিসার কিভাবে নমুনা সংগ্রহ করবেন, কিভাবে পরীক্ষা করবেন, সেই বিষয়গুলো এখানে আসবে। দ্বিতীয় বিষয় আমরা জানি যে পরীক্ষা, একটি পণ্য চালান পরীক্ষণ হওয়ার পরেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে শুল্কায়ন, অর্থাৎ একটা পণ্য চালান শুল্কায়ন করা হবে এই জন্য যে পণ্য চালানটিতে কি পরিমাণ শুল্ক কর নির্ধারণ হবে বা কি পরিমাণ শুল্ক একজন আমদানিকারক বা রপ্তানিকারক দিবেন সেটার কিসের প্রেক্ষিতে নির্ধারণ হবে, শুল্কায়নের প্রেক্ষিতে। এরপরে কোনো কারণে যদি আমদানিকারক বা রপ্তানিকারকের কোনো ঘোষণা পরিবর্তনের দরকার হয় বা প্রতিস্থাপনের দরকার হয় সেই বিষয়টি আমরা দেখতে পাবো আমাদের আলোচনায়। শুল্কায়ন না করা পণ্য ব্যবস্থাপনা, অর্থাৎ একটা পণ্য চালান বন্দরে বা কাস্টম স্টেশনে আনা হলো, সেই পণ্যটা শুল্কায়ন করা হচ্ছে না, দীর্ঘদিন পরে আছে, তাহলে সেই পণ্য চালানটা আসলে কিভাবে হবে, এটা বিলি বন্দেজ কিভাবে হবে বা আগে যে নিলাম প্রক্রিয়া ছিল সেটা সেই বিষয়গুলো আমাদের এখানে আনা হয়েছে যে শুল্কায়ন না করা পণ্য ব্যবস্থাপনা, অর্থাৎ এই ধরনের যে পণ্যগুলো অ্যাসেসমেন্ট হয়নি সেগুলো আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি সেই বিষয়গুলো আসবে। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ঘোষণা এবং ছাড় প্রক্রিয়ার সহজীকরণ, অর্থাৎ একটা পণ্য চালান যদি ঘোষণা করা হয় এবং সেটা ছাড়করণের কি কি সহজীকরণ পদ্ধতি আছে, যেমন আমরা জানি যে আরকেসি কিন্তু বা রিভাইজ কিয়োটো কনভেনশনে যে ৮টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা বিষয় আছে যে যে মোর ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড লেস ইউজ অফ কাস্টমস কন্ট্রোল, অর্থাৎ আমাকে কিন্তু ওখানে বলেছে যে ইনফরমেশন টেকনোলজির হাইস্ট প্রয়োগ করতে হবে আমাকে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ করতে হবে, অর্থাৎ কাস্টমস কন্ট্রোলকে একটু কমাইতে হবে। এখানে যে বিষয়টা পরবর্তীতে আসবে সেটা হচ্ছে তড়িৎ বা দ্রুত শুল্কায়ন, অর্থাৎ ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট। আমরা জানি যে টিএফ এর একটা বিষয় আছে, সেখানে কিন্তু সেই টিএফ এর বিষয়গুলো বা সেই এগ্রিমেন্টের বিষয়গুলো যদি আমরা দেখি সেখানে কিন্তু আমাদের তড়িৎ বা দ্রুত শুল্কায়ন করতে হবে, অর্থাৎ এই আইনে কিন্তু আমার আরকেসি বা টিএফ এর অনেকগুলো বিষয়কে বিবেচনা করে করা হয়েছে, সেগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ এই মডিউল শেষে আমরা যা শিখবো সেটা হচ্ছে আমদানি ও রপ্তানি পণ্যের ঘোষণা পদ্ধতি, অর্থাৎ একজন আমদানিকারক এবং রপ্তানিকারক কি কি পদ্ধতিতে ঘোষণা দিতে পারেন সেটা দেখব।
নমুনা সংগ্রহ দেখব কিভাবে নমুনা সংগ্রহ করতে পারে, যে শুধু কাস্টমস কর্মকর্তাই নমুনা সংগ্রহ করবেন না অন্য কেউ করতে পারবেন, সেই বিষয়গুলো আমরা দেখব এবং সেটা কিভাবে করতে হবে, কত সময়ের মধ্যে করতে হবে এবং সেটা কোথায় রাখা হবে সেগুলো আমরা দেখব। শুল্কায়ন, পুনঃশুল্কায়ন এবং সাময়িক শুল্কায়ন। শুল্কায়নের মধ্যে ৩ টা বিষয় আসবে। সেটা হচ্ছে যে একটা পণ্য শুল্কায়ন করতে চাইলে সেখানে কিছু রাসায়নিক পরীক্ষার ব্যাপার আসতে পারে। সেখানে সেখানে কোনো ডকুমেন্ট শর্টেজ থাকতে পারে। সেই কারণে সেগুলো সাময়িক শুল্কায়নের বিষয় হতে পারে বা কোনো অ্যাসেসমেন্টের সময় এইচএস কোড নিয়ে জটিলতা হচ্ছে, সেটার জন্য সাময়িক শুল্কায়ন হতে পারে। অর্থাৎ ডিউটি বা শুল্ক করের পার্থক্য রয়েছে বা কোনো ডকুমেন্টের শর্টেজ রয়েছে, সেই ক্ষেত্রে সাময়িক শুল্কায়ন হবে। আর পুনঃশুল্কায়নের যে বিষয়টা সেটা হচ্ছে কোনো কারণে শুল্কায়ন যথাযথ হয়নি। অর্থাৎ আরো কোনো কর প্রদেয় হয় বা শুল্ক কর ফেরত দিতে হয় আমদানিকারককে। সেই ক্ষেত্রে পুনঃশুল্কায়ন হবে। সেই বিষয়গুলো আমরা শিখব যে কিভাবে পুনঃশুল্কায়ন করতে হবে। এর পরের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে পণ্য ঘোষণা, প্রতিস্থাপন ও সংশোধন পদ্ধতি। এই বিষয়টা আমরা কিভাবে করতে হয় সেটিও আমরা শিখব। পণ্য স্বাভাবিক সারকরণ কিভাবে করতে হয় সেটা শিখব। সহজীকৃত কাস্টমস প্রক্রিয়া কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখব। ৭ নম্বরে যে বিষয়টি ওইটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অখালাসকৃত পণ্যের ব্যবস্থাপনা, সরকারের নিকট পরিত্যাগ ও পরিত্যাগকৃত মর্মে গণ্য। অর্থাৎ অখালাসকৃত পণ্যের ব্যবস্থাপনা আমরা কি করতে পারি, অর্থাৎ সরকারের নিকট সেটা কিভাবে পরিত্যাগ হবে, সেগুলো কিভাবে বিলিবন্দেজ হবে, এই বিষয়গুলো এখানে আমরা শিখব। এর পরের বিষয়টা হচ্ছে তড়িৎ খালাসের সুবিধাপ্রাপ্ত অথরাইজড ইকোনমিক অপারেটর পদ্ধতি। এই বিষয়টা একদমই নতুন আমাদের আইনে এবং আমরা জানি যে এইও বা অথরাইজড ইকোনমিক অপারেটর হচ্ছে একজন ট্রাস্টেড ইম্পোর্টার, যে ইম্পোর্টারকে তাকে কিছু ব্যবসায়িক সুবিধা বা হচ্ছে তাকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে, সেটা আমাদের ধারা ১০৭-এ আনা হয়েছে অথরাইজড ইকোনমিক অপারেটর। আমরা জানি যে বাংলাদেশে তিনজন অপারেটরকে এই ধরনের সুবিধা দেওয়া হয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে বলবো। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো হচ্ছে শুল্কায়নের জন্য ঘোষণা, নিবন্ধন, ঘোষণা প্রদানকারী ও এজেন্ট, শুল্কায়ন, কাস্টমস জলসীমা বা আকাশসীমা, সহজীকৃত কাস্টমস প্রক্রিয়া, ড্রাফট সার্ভে, নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন এবং অথরাইজড ইকোনমিক অপারেটর। আমরা এবার সরাসরি ধারাতে চলে যাব। আমার প্রথম যে ধারাটা এই মডিউলে সেটা হচ্ছে পণ্যের ঘোষণা। আমরা জানি যে একটা কাস্টমসে যখনই কোনো পণ্য চালান সেটাকে এক্সামিন করা হবে বা শুল্কায়ন করা হবে, তার আগে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আমদানিকারক বা রপ্তানিকারক কর্তৃক ঘোষণা। তিনি যদি ঘোষণাই না করেন তাহলে সেই পণ্য চালানটা আসলে কিভাবে এক্সামিন হবে বা কিভাবে শুল্কায়ন হবে। তাহলে আমরা দেখি যে আসলে পণ্যের ঘোষণাটা কি। এখানে বলা হয়েছে যে বাংলাদেশে আমদানিকৃত সকল পণ্য উক্ত পণ্যের আমদানিকারক কর্তৃক নিম্নলিখিতভাবে ঘোষণা করিতে হইবে। এখানে একে বলেছে আমদানিকারক কর্তৃক, ঠিক ২ আমরা পাবো রপ্তানিকারক কর্তৃক। এখন আমদানিকারক কর্তৃক কিভাবে ঘোষণা করতে হবে, অর্থাৎ নিম্নলিখিত বিষয় উল্লেখপূর্বক বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে ও পদ্ধতিতে উক্ত পণ্যের জন্য একটি পণ্য ঘোষণা কম্পিউটার কাস্টম সিস্টেমে ইলেকট্রনিকের প্রেরণ বা ইলেকট্রনিক ব্যবস্থা না থাকার ক্ষেত্রে ম্যানুয়ালি দাখিল করতে হবে। আমরা জানি যে আমাদের অলরেডি যে বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্ট সেটা কিন্তু আমরা ইলেকট্রনিক্যালি প্রেরণ করতে পারি। তারপরেও যদি ইলেকট্রনিক্যাল সিস্টেম না থাকে সেই ক্ষেত্রে ম্যানুয়ালি দাখিল করতে হবে। এবং বোর্ড কিন্তু বলে দিয়েছে যে নির্ধারিত ফর্মে ও পদ্ধতিতে। আমরা অলরেডি জানি যে একটা বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্টের একটা নির্ধারিত ফর্ম, এটা বোর্ড কর্তৃক নির্ধারিত। তবে এখানে সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব সেটা হচ্ছে সরাসরি বলেছে যে উক্ত পণ্যের জন্য প্রযোজ্য কাস্টমস পদ্ধতি। তা আসলে এই কাস্টমস পদ্ধতি বলতে আমরা কি বুঝি, কারণ এই একটি শব্দ আমাদের এই পুরো আইনে অন্তত ২০-৩০ বার বলা হয়েছে এই শব্দটা। এবং এটা আপনারা জানেন যে ঘোষণা আমাদের যে সংজ্ঞা আছে সেখানে সংজ্ঞা ২-১৮-তে বলেছে যে কাস্টমস পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। আমি কাস্টমস পদ্ধতি এই জন্য বলছি, সাধারণত ৯ ধরনের কাস্টমস পদ্ধতির কথা সংজ্ঞাতে বলা হয়েছে এবং এই বিষয়টা না বললেই না, কারণ কাস্টমস পদ্ধতি না বললে কাস্টমসের ঘোষণা বোঝাই যাবে না। এখানে যে ৯টা পদ্ধতি বলেছে সেই পদ্ধতিটা হলো যে দেশীয় ভোগের জন্য ছাড় প্রদান, এটা হচ্ছে ১ নাম্বার। ২ হচ্ছে সাময়িক আমদানি, ৩ হচ্ছে ইনওয়ার্ড প্রসেসিং, ৪ হচ্ছে আউটওয়ার্ড প্রসেসিং, ৫ হচ্ছে কাস্টমস ওয়্যারহাউজিং, ৬ হচ্ছে ট্রানজিট, ৭ হচ্ছে ট্রান্সশিপমেন্ট, ৮ হচ্ছে রসদ ও ভান্ডার সামগ্রী এবং ৯ হচ্ছে রপ্তানি। এই ৯টা কাস্টমস পদ্ধতির মধ্যে আমি এই জন্যই বলছি পণ্য ঘোষণা আমার এখানে ২টা পদ্ধতি আছে, অর্থাৎ এই পদ্ধতিটা হতে পারে আমদানি, হতে পারে রপ্তানি। তো এখন আমি প্রথমে বলেছি যে আমদানির ক্ষেত্রে কিভাবে হবে।
আমদানির ক্ষেত্রে বলেছি যে এই আইন ও তদধীন প্রণীত বিধির বিধানাবলী অনুসারে পণ্যের শ্রেণীবিন্যাস, উৎস দেশ এবং পণ্যের কাস্টমস মূল্য সংক্রান্ত ঘোষণা। অর্থাৎ আমরা যদি একজন আমদানিকারককে ঘোষণা করতে বলি, তাকে প্রথমে কিন্তু আমাদের যে জিনিসটা প্রথমে দেখতে হয় সেটা হচ্ছে ক্লাসিফিকেশন এন্ড ভ্যালুয়েশন, অর্থাৎ শ্রেণীবিন্যাস এবং কাস্টমস মূল্য সংক্রান্ত ঘোষণা। এখানে কাস্টমস মূল্য বলতে ধারা ৩৬-এ আগে যেটা বর্তমান আইনে যেটা কাস্টমস অ্যাক্ট 1969 এর ধারা 25-এ বলা হয়েছে শুল্কানযোগ্য যে মূল্যটা, সেটা এখন কাস্টমস মূল্য বলা হয়েছে আমাদের ধারা 36-এ। অর্থাৎ একটি পণ্য চালানোর ক্ষেত্রে আমাকে পণ্যের শ্রেণীবিন্যাস দেখতে হবে, কাস্টমস মূল্য দেখতে হবে, যেটা আগে শুল্কানযোগ্য মূল্য ছিল সেটা এখন বর্তমান, অর্থাৎ এই কাস্টমস আইন 2020-এর 36 অনুযায়ী সেটা হচ্ছে কাস্টমস মূল্য। অর্থাৎ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এইচএস কোড দেখতে হবে, আর ভ্যালুয়েশন যেটা সেটা কাস্টমস মূল্য, এবং তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে উৎস দেশ, অর্থাৎ এই যে পণ্যটা আমদানি করা হলো, যে পণ্য চালানটি, সেটা কোন দেশ থেকে আসছে, অর্থাৎ কান্ট্রি অফ অরিজিনটা আমাকে সেই ঘোষণাটা কিন্তু আমদানিকারককে করতে হবে। আর এর পরবর্তী যে বিষয়গুলো সেটা হচ্ছে পণ্যের পরিমাণ, অর্থাৎ আমদানিকারক কি পরিমাণ এনেছেন, সেটা হতে পারে কেজিতে, সেটা হতে পারে ইউনিটে, সেটা হতে পারে লিটারে। তো এই বিষয়গুলো কিন্তু উল্লেখপূর্বক আমদানিকারককে ঘোষণা করতে হবে। আর এখানে আরেকটা বিষয় বলেছে যে বোর্ড কর্তৃক নির্ধারিত অন্য কোনো বিষয়, অর্থাৎ পণ্য চালানের ক্ষেত্রে যদি অন্য কোনো বিষয় থাকে সেই বিষয়গুলো তাকে ঘোষণা করতে হবে। যেমন আমরা জানি যে সিপিসির বিষয় থাকে কখনো কখনো, কখনো কখনো হচ্ছে আহ, তো অর্থাৎ বোর্ড কর্তৃক যে নির্ধারিত বিষয়গুলো থাকবে অন্য কোনো বিষয়, সেগুলো আমদানিকারককে ঘোষণা করতে হবে। পণ্যের সঠিক শুল্ক নিরূপণ এবং ছাড়ের জন্য বোর্ড বা অন্যান্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত দলিল ও পর্যাপ্ত তথ্য যথাযথ কর্মকর্তার নিকট দাখিল বা লভ্য করিতে হইবে। এই বিষয়টা হচ্ছে খুবই সহজ। আমরা জানি যে বিল অফ এন্ট্রির সাথে সাধারণত একজন আমদানিকারককে ইনভয়েস দাখিল করতে হয়, প্যাকিং লিস্ট করতে হয়, প্রোফর্মা ইনভয়েস করতে হয়, বিএল করতে হয় বা বিল অফ ল্যান্ডিং করতে হয়, বা হচ্ছে ইন্স্যুরেন্স করতে হয়। অর্থাৎ সঠিক শুল্ক নিরূপণের জন্য একটা শুল্ক নিরূপণ করতে চাইলে আমাকে একজন শুল্ক অফিসার বা কাস্টমস অফিসারের কিন্তু ইনভয়েস দেখতে হয়, প্যাকিং লিস্ট দেখতে হয়। এই জন্যই দেখতে হয় যে পণ্য চালানের ঘোষণা আসলে কত ডলার আছে বা এখানে কি পরিমাণ আছে। তো এগুলো ইনভয়েস আর প্যাকিং লিস্ট না দেখলে, এই পণ্যগুলোর মডেল যদি না দেখা হয় তাহলে বোঝা যায় না। অর্থাৎ এই জিনিসগুলো একজন আমদানিকারককে দাখিল করতে হবে। এরপরে বলা হয়েছে, সরি স্যার, স্যার কোনো প্রবলেম? স্যার আমি কি কন্টিনিউ করব? করতে পারেন। স্যার 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ হইতে রপ্তানি বা প্রস্থানের জন্য নির্ধারিত সকল পণ্য উক্ত পণ্যের রপ্তানিকারক কর্তৃক বোর্ড যেইরূপ নির্ধারণ করে সেইরূপ ফর্মে ও পদ্ধতিতে কাস্টমস কম্পিউটার সিস্টেমে ইলেকট্রনিক্যালি প্রেরণ বা ইলেকট্রনিক ব্যবস্থা না থাকার ক্ষেত্রে ম্যানুয়ালি দাখিলকৃত পণ্য ঘোষণার মাধ্যমে ঘোষণা করিতে হইবে। আমি কিন্তু একটু আগেই বলেছি যে আমার এই 91 ধারা হচ্ছে একবারে দুইটা, অর্থাৎ বর্তমান যে আইন কাস্টমস আইন 1969 এর 70 ধারা এবং 79 এবং 131, অর্থাৎ ধারা 79 এবং 131 কে একসাথে আনা হয়েছে। অর্থাৎ একে বললাম যে আমদানিকারকের জন্য কিভাবে ঘোষণা করতে হবে, ঠিক উপধারা 2 এ কিন্তু বলা হয়েছে যে রপ্তানিকারককে কিভাবে করা হয়েছে, কিভাবে ঘোষণা করতে হবে। অর্থাৎ রপ্তানিকারককেও কিন্তু একইভাবে, অর্থাৎ বোর্ড যেইরূপ নির্ধারণ করে সেইরূপ ফর্মে ও পদ্ধতিতে। পদ্ধতিতে আমরা কি বলেছি, আমাদের কিন্তু যে কাস্টমস পদ্ধতির কথা বলেছি, যেমন ওখানে কিন্তু 9টা পদ্ধতির কথা বলেছি। আমাদের প্রথম পদ্ধতি 2টা ছিল, যে দেশীয় ভোগের জন্য ছাড় প্রদান এবং সাময়িক আমদানি। ঠিক 9 নাম্বার পদ্ধতিটা ছিল রপ্তানি। অর্থাৎ আমার 1 নাম্বার আমদানির ক্ষেত্রে একটা পদ্ধতি, 2টা পদ্ধতি হতে পারে, এবং রপ্তানির ক্ষেত্রে 2 নাম্বার পদ্ধতি, রপ্তানির ক্ষেত্রে রপ্তানি পদ্ধতি হতে পারে। 3 এ বলা হয়েছে এই ধারার বিধানাবলী বাংলাদেশ কাস্টমস জলসীমা বা আকাশসীমার মধ্য দিয়া না থামিয়া কেবল অতিক্রমকারী কোন নৌযান বা উড়োজাহাজ বা উহাতে বহনকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। অর্থাৎ কোন জাহাজ বা বিমান যদি বাংলাদেশের জলসীমা বা আকাশসীমার মধ্য দিয়ে যায় এবং এটা যদি না থামে, সেই ক্ষেত্রে আমাদের এই পদ্ধতিটা প্রযোজ্য হবে না।
বা তার ঘোষণা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। 92 ধারা হয়েছে আমদানিকারক এবং রপ্তানিকারকের দায়িত্ব। অর্থাৎ 91 ধারা অনুযায়ী উনি যে ঘোষণাগুলি করলেন, পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারক যে ঘোষণা দিলেন এবং পণ্য রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারক যে ঘোষণা দিলেন, সেগুলো উনি যথাযথ দিলেন কিনা, সেগুলো সঠিকভাবে দিলেন কিনা, সেগুলো সম্পূর্ণতা হলো কিনা, এই যে বিষয়গুলো, এগুলোই আমদানিকারকের দায়িত্ব এবং এগুলোর জন্য একজন আমদানিকারক বা রপ্তানিকারক দায়বদ্ধ থাকবেন। সে বিষয়গুলোকে ক নাম্বারে বলা হয়েছে পণ্য ঘোষণায় প্রদত্ত তথ্যের সঠিকতা এবং সম্পূর্ণতা। ক্ষয় বলা হয়েছে উপস্থাপিত যে কোনো দলিলের সত্যতা এবং গয়ে বলা হয়েছে প্রযোজ্য ক্ষেত্রে প্রদেয় শুল্ক, কর ও অন্যান্য চার্জ পরিশোধ এবং প্রাসঙ্গিক কাস্টমস পদ্ধতির অধীন সংশ্লিষ্ট পণ্য ন্যস্ত করা সম্পর্কিত অন্যান্য সকল বাধ্যবাধকতা প্রতিপালন। অর্থাৎ পণ্য ঘোষণার ক্ষেত্রে তথ্যের সঠিকতার জন্য উনি দায়বদ্ধ থাকবেন, সম্পূর্ণতার জন্য দায়বদ্ধ থাকবেন এবং যদি কোনো ভুল তথ্য দেন অর্থাৎ দলিলের অসত্যতা যদি থাকে এটার জন্য উনি দায়বদ্ধ থাকবেন। ঘতে বলা হয়েছে যথাযথ কর্মকর্তার অনুরোধে এবং উক্ত কর্মকর্তা কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো উপযুক্ত ফর্মে চাহিদা মতো সকল দলিল ও তথ্য দাখিল এবং কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন বা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান। অর্থাৎ এখানে আমার দুইটা বিষয়, এক হচ্ছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে আমাকে উপযুক্ত ফর্মে তথ্যগুলো দিতে হবে এবং সেটা হতে পারে যে কোনো তথ্য, যে কোনো এই ক্ষেত্রে অর্থাৎ যথাযথ কর্মকর্তা যেসব তথ্য তার কাছে চাইবেন বা দাখিল করতে বলবেন সেগুলো দিতে তিনি বাধ্য থাকবেন। কে বাধ্য থাকবে? আমদানিকারক বা রপ্তানিকারক। তবে এখানে একটা শর্ত আছে যে তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো এজেন্ট কর্তৃক উক্ত ঘোষণা প্রদান করিবার ক্ষেত্রে উক্ত এজেন্ট উপরি উক্ত দফা ক, খ ও ঘতে উল্লেখিত বাধ্যবাধকতার জন্য দায়ী থাকবেন। এই বিষয়টা এই আইনে নতুন আনা হয়েছে এবং একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে মাঝে মাঝে দেখা যায় যে সিএনএফ বা অন্য কোনো স্টেক হোল্ডার যে ঘোষণা প্রদান করেন আমদানিকারকের পক্ষে এবং সেই ঘোষণাটির পরবর্তীতে দেখা যায় যে অসত্য ঘোষণা হয়েছে, সেই ক্ষেত্রে এজেন্ট কিন্তু বলে যে এই ক্ষেত্রে আমার কোনো দায় নেই। অর্থাৎ এমন যদি হয় যে একজন এজেন্ট তার আইন ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তির ঘোষণা তিনি দিয়েছেন, তাহলে আমরা যে বিষয়গুলো বললাম যে আমদানিকারকের যে দায়বদ্ধতা আছে এই ক্ষেত্রে একজন এজেন্টেরও দায় থাকবে এবং এজেন্ট এই ক্ষেত্রে এই দায়বদ্ধতা এড়াতে পারবেন না। আইনে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। পরের বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আমি একটু আগেও বলেছি যে নিবন্ধন যদি একজন আমদানিকারক বা রপ্তানিকারক যদি ইলেকট্রনিক ব্যবস্থায় পণ্যের ঘোষণা দেন, অর্থাৎ ধারা 91 যদি ইলেকট্রনিক মাধ্যমে অ্যাকমপ্লিশ করা হয় বা ঘটানো হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা নিবন্ধিত হবে। অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে পণ্য ঘোষণা দিলেই ধারা 91 এবং ধারা 93 যুগপৎভাবে ঘটবে। ২ নম্বরে বলা হয়েছে ম্যানুয়ালি কোনো পণ্য ঘোষণা দাখিলের ক্ষেত্রে ধারা 91 এর আবশ্যকতাসমূহ প্রতিপালন সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ কর্মকর্তা অনতিবিলম্বে উহা নিবন্ধন করবেন। অর্থাৎ যদি কোনো কারণে ইলেকট্রনিক মাধ্যমে সেটা দাখিল করা না যায়, অর্থাৎ আমরা জানি যে কোনো কোনো শুল্ক স্টেশন যেগুলো খুবই রিমোট প্লেসে আছে সেখানে এখনো বোধহয় ইলেকট্রনিক সিস্টেম চালু হয়নি, সেই ক্ষেত্রে যথাযথ কর্মকর্তা অনতিবিলম্বে উহা নিবন্ধন করতে পারবেন। ধারা 94 হচ্ছে পণ্য ঘোষণা দাখিলের সময়। অর্থাৎ একজন আমরা জানি যে একটা পণ্য চালান কিছু পণ্য চালান আনার ক্ষেত্রে দেখা যায় যে পণ্য চালানটি পড়ে আছে তো আছেই। ইভেন নির্দিষ্ট সময় পার হয়ে গেছে তারপরেও সেটা নিলামে উঠানো হয়। আমরা জানি যে এখন ২১ দিনের একটা বিষয় আছে যে ২১ দিন কোনো কারণে সেটা যদি ঘোষণা করা না হয়, তাহলে সেটা নিলামের জন্য ওঠানো হয়। তো ওই বিষয়টা এখানে স্পষ্ট করা হয়েছে যে একজন আমদানিকারক আসলে কোন সময়ের মধ্যে পণ্য ঘোষণা দাখিল করবেন, কত সময়। এখানে বলা হয়েছে সেই সময়টা বিধি দ্বারা নির্ধারিত করা হবে। সেটা হতে পারে ১ সপ্তাহ, সেটা হতে পারে ২ সপ্তাহ, সেটা বিধি দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে এই পণ্য ঘোষণা দাখিল করার বাধ্যবাধকতা করা হবে। অর্থাৎ ধারা ৯১ করতে চাইলে মানে পণ্য ঘোষণা করতে চাইলে যে সময়টা সেটা বিধি দ্বারা নির্ধারিত হবে।
এখানে ২ নম্বরে যে বিষয়টা আনা হয়েছে এই বিষয়টা একটু নতুন। সেটা হচ্ছে যে বাংলাদেশে আমদানির জন্য পণ্য বোঝাই করা হয়েছে এমন কোন যানবাহন এতৎ সংক্রান্ত পণ্য ঘোষণা দাখিলের ৩০ দিনের মধ্যে পৌঁছাইবার প্রত্যাশার ক্ষেত্রে আমদানিকারক উক্ত পণ্যের আমদানির পূর্বেই কোন পণ্য ঘোষণা দাখিল করতে পারবেন। অর্থাৎ এমন যদি মনে হয় যে একজন আমদানিকারক আ আ চায়নাতে কিছু মাল লোড করেছেন, সেই মালটা ৩০ দিনের মধ্যে বাংলাদেশে আসবে। এরকম যদি তিনি মনে করেন তাহলে তিনি এই ঘোষণা দিতে পারবেন। এবং এখানে একটা শর্ত হলো যে যদি উক্ত পণ্য উক্ত সময়ের মধ্যে না পৌঁছায় তাহা হলে উক্ত পণ্য ঘোষণা দাখিল করা হয় নাই বলে গণ্য হবে। অর্থাৎ আমদানিকারক যদি এরকম হয় যে উনি বললেন যে হ্যাঁ, আমার এই পণ্য চালানটা ১৫ দিনের মধ্যে, যেমন আজকে হচ্ছে ৯ তারিখ। যদি এরকম হয় যে উনি আজকে বললেন যে আগামী ২০ তারিখে অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখে এই পণ্য চালানটি আসবে। তাহলে উনি এই ঘোষণা দিতে পারবেন। কিন্তু কোন কারণে যদি ২০ তারিখে না আসে তাহলে ঘোষণা দাখিল করা হয় নাই বলিয়া গণ্য হইবে। পণ্য ঘোষণার প্রতিস্থাপন। কোন আমদানিকারক তৎকর্তৃক কোন কাস্টমস পদ্ধতির অধীনে প্রদত্ত পণ্য ঘোষণা অন্য কোন কাস্টমস পদ্ধতি দ্বারা প্রতিস্থাপন করিবার লিখিত অনুরোধ করিলে কমিশনার অফ কাস্টমস তাহার অনুমতি প্রদান করিতে পারিবেন, যদি তিনি এই মর্মে সন্তুষ্ট হন যে উক্ত অনুরোধ বৈধ কারণে করা হয়েছে এবং তাহাতে প্রতারণা করিবার কোন অভিপ্রায় নাই। আমরা জানি যে আমাদের যে বর্তমান আইন কাস্টমস আইন 1969, সেখানে কিন্তু বিল অফ এন্ট্রি ক্যান্সেল করার প্রয়োজন হলে বা এরকম আছে যে কোন কারণে ভুলবশত IM7 এ মানে দাখিল করা হয়েছে, অর্থাৎ সেই পণ্য চালানটি এখন যেটা হচ্ছে মানে কাস্টমস আইন 2020 এর অধীন যেটা যদি ওয়্যার হাউজিং পদ্ধতির অধীন আমদানি করা হয় বা আমরা ৯টা পদ্ধতির একটা পদ্ধতি এরকম হলো যে দেশীয় ভোগের জন্য ছাড় প্রদান করা হয়েছে, এরকম কোন পণ্য চালান ঘোষণা দেওয়া হলো। আসলে পণ্য চালানটি আমদানি করা হবে না, করা হবে রপ্তানি। অর্থাৎ পণ্য চালানটি কোনো ডিপোতে আছে, অর্থাৎ এই পণ্য চালানটি রপ্তানির জন্য অপেক্ষা করছে, কিন্তু ভুলবশত আমদানিকারক বা সিএনএফ এজেন্ট সেই ঘোষণাটা দিয়েছে আইএম এ, অর্থাৎ আমদানির ঘোষণায় দিয়েছে IM4 এ, কিন্তু সেটা হবে আসলে এক্সপোর্ট। এরকম যদি হয়, প্রতিস্থাপনের দরকার হয়, মানে পণ্য ঘোষণার পদ্ধতি যদি দরকার হয়, সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে বিল অফ এন্ট্রি ক্যান্সেল করতে হয় বর্তমান পদ্ধতিতে। অর্থাৎ সেই ক্ষেত্রে একজন আমদানিকারককে কমিশনার বরাবর আবেদন করতে হয়। যে কি আবেদন করতে হয় যে আমি ভুল করে এটা এক্সপোর্ট হওয়ার কথা, আমি তো ইম্পোর্টের বিল অফ এন্ট্রি করে ফেলেছি। মানে বিল অফ এক্সপোর্টের পরিবর্তে বিল অফ ইম্পোর্ট করে ফেলেছি। এখন আমি এটা কি করব? পরে কমিশনার মহোদয় কি করেন? এটাকে হচ্ছে বিল অফ এন্ট্রি ক্যান্সেলের অনুমতি দেন। ক্যান্সেলের অনুমতি দেওয়ার পরে রপ্তানিকারক হচ্ছে আবার হচ্ছে সেটা এন্ট্রি করেন। অর্থাৎ ওই বিল অফ এন্ট্রিটা ক্যান্সেল না করা পর্যন্ত প্রতিস্থাপন করা যায় না। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে হ্যাঁ, একজন কমিশনার স্যার বা কমিশনার অফ কাস্টমস কি করতে পারবেন? এই ক্ষেত্রে তাকে যদি তার এই অনুরোধ বৈধ হয় বা ইহাতে কোনো প্রতারণা করিবার কোনো অভিপ্রায় না থাকে, অর্থাৎ এই ২ টা বিষয় যদি থাকে, তাহলে এই ২ টা বিষয় বিবেচনা করে কমিশনার স্যার কি করতে পারবেন? তার পণ্য ঘোষণার প্রতিস্থাপন করতে পারবেন। ধারা ৯৬ তে বলা হয়েছে যে দাখিলকৃত পণ্য ঘোষণার সংশোধন। এই ধারাটা আগেও ছিল, কিন্তু এখানে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখানে আনা হয়েছে সেই বিষয়টা আমরা বলবো যে ১ নম্বর উপধারায় বলা হয়েছে যে লিখিত অনুরোধ এবং নিম্নের ২য় শর্তাংশের বিধান সাপেক্ষে কোনো ব্যক্তি তৎকর্তৃক দাখিলকৃত কোনো পণ্য ঘোষণায় উল্লেখিত এক বা একাধিক বিবরণ সংশোধন করিতে পারবে। অর্থাৎ এখানে ২ টা শর্ত, আমদানিকারক বা রপ্তানিকারককে কি করতে হবে? লিখিতভাবে অনুরোধ করতে হবে। এবং নিম্নের ২য় শর্তাংশ কি সেটাও আমরা দেখব। তবে প্রথম যে শর্তাংশ সেটা হলো যে অনুরোধকৃত সংশোধন মূল দলিলের সহিত সংগতিপূর্ণ হইতে হবে। অর্থাৎ একজন আমদানিকারক যে সংশোধন করতে চান সেটা যে তার মূল দলিল, সেটা তার প্রোফর্মা ইনভয়েস, তার এলসি বা এলসিএ তে তিনি যে ঘোষণা করেছেন সেটার সাথে সংগতিপূর্ণ হতে হবে। এখন দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে আরো শর্ত থাকে যে নিম্নলিখিত কোনো ঘটনার পর যদি কোনো সংশোধনের অনুরোধ করা হয় তাহা হইলে উক্ত সংশোধনের অনুমতি প্রদান করা যাইবে না।
অর্থাৎ কি ঘটনা সেগুলো আমরা দেখি। সেই ঘটনাগুলো হলো যে সংশ্লিষ্ট ব্যক্তিকে যদি ইহা অবহিত করা হয় যে পণ্য পরীক্ষা করা হইবে, অর্থাৎ একটি পণ্য চালান সেটি লক করা হলো বা সেটি অটোমেটিক্যালি রেড চ্যানেলে পড়লো পরীক্ষার জন্য, তাহলে কিন্তু আমদানিকারক আর আবেদন করতে পারবেন না, বা আবেদন করলেও সেটা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় বিষয়টা হলো যে সংশ্লিষ্ট বিবরণ যদি সঠিক না হয়। আর তৃতীয় হচ্ছে ধারা 122 এ উল্লেখিত ব্যতিক্রমী ক্ষেত্র। 122 হচ্ছে ওয়্যার হাউজিং পদ্ধতি, এই ক্ষেত্র ব্যতীত যদি পণ্য ছাড় করা হয়। আর অর্থাৎ এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো হলো এরকম, আমি প্রথমটা বললাম যে আমদানিকারক এরকম হয় যে পণ্য চালানটা কাস্টমস কর্তৃপক্ষ জানেন যে এখানে অসত্য ঘোষণা আছে, এটা সিএনএফ জানলো বা আমদানিকারক জানলো, জেনে তখন ও কর্তৃপক্ষকে বললেন যে আমি এটা ঘোষণা সংশোধন করতে চাই, এরকম হতে পারে। কিন্তু এরকম ক্ষেত্রে যদি সেটা পরীক্ষার জন্য নির্বাচিত হয়, তাহলে আর ওই কথা ভয়ে বললেও আর হবে না, এটা আর কোনো সুযোগ থাকবে না। তবে সুযোগ থাকবে এরকম, যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, যে আমদানিকারক ঘোষণা দিলেন যে পণ্য চালানটি প্রোফর্মা ইনভয়েস ছিল যে একটি টেক্সটাইল মেশিন। এখন টেক্সটাইল মেশিনের ওখানে ওনার মডেল নাই, মডেল নাম্বারটা নাই। উনি মডেল নাম্বার দিলেন, ব্র্যান্ড নাম্বার দিলেন, আর্ট দিলেন, পার্ট দিলেন, এগুলা চেঞ্জ করা যাবে। কিন্তু এমন হলো যে একজন আমদানিকারক পেঁয়াজ আমদানি করলেন, ঘোষণা দিলেন যে পেঁয়াজ। এখন কাস্টমস কর্তৃপক্ষ এটা জানলো যেটার মধ্যে আসলে পেঁয়াজ না, এটার মধ্যে আছে আপেল। এখন এটা সিএনএফ বা আমদানিকারক বুঝতে পারলেন যে এটা তো কাস্টম কর্তৃপক্ষ কোনোভাবে জানে বা ইনফরমেশন আছে, আমি কি করতে চাই, আমি পেঁয়াজের পরিবর্তে আমি আপেলের ঘোষণা দিতে চাই। তাহলে এখানে যেটা হলো যে আমার খতে বলা হয়েছে কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক যদি ইহা প্রতিষ্ঠিত হয় যে সংশ্লিষ্ট বিবরণ সঠিক নয়। এখন উনি এমন বিবরণ দিলেন যে পেঁয়াজের জায়গা আপেল, এই ঘোষণা তো আসলে মানে কোনো সামঞ্জস্য না, কারণ পেঁয়াজের কোনো ডিউটি নাই, ডিউটি ফ্রি। সেখানে আবার আপেলের ডিউটি হায়ার ডিউটি টু সিডি আছে, 20% এসডিও আছে। তো এরকম একটা পণ্য চালান একদম ডিউটি ফ্রির সাথে একদম মানে এসডি যুক্ত পণ্যের তো হয় না, মানে কোনো ঘোষণার কোনো কাছাকাছি কোনো রিলেশন নাই। আর দুইয়ে বলা হয়েছে উপধারা 1 এর অধীন পণ্য ঘোষণার কোনো সংশোধন মূল পণ্য ঘোষণায় উল্লেখিত পণ্য ব্যতীত অন্য কোনো পণ্যের জন্য প্রযোজ্য হইবে না। অর্থাৎ আমি যে কথাটা বললাম যে ঘোষণা করা হয়েছে পেঁয়াজ, আচ্ছা আপেল, এখন উনি পেঁয়াজের জায়গায় আপেল করতে চায়, তাহলে এই ধরনের মানে প্রযোজ্য হবে না এসব ক্ষেত্রে। এরপরে যে ধারাটা সেটা হচ্ছে ধারা 97, এটার নাম হয়েছে সত্যতা প্রতিপাদন। অর্থাৎ সত্যতা প্রতিপাদন করতে চাইলে একজন কর্মকর্তাকে কি কি করতে হবে, অর্থাৎ একজন কাস্টমস কর্মকর্তাকে বা এক্সামিন অফিসারকে কি কি সত্যতা প্রতিপাদন করতে হবে, সেই বাধ্যবাধকতা এই ধারার মধ্যে স্পষ্ট করা হয়েছে। সেগুলো আমরা দেখি যে কোনো পণ্য ঘোষণায় বর্ণিত বিবরণের সঠিকতা, সত্যতা প্রতিপাদন এবং এই আইন ও বিধি এবং পণ্য আমদানি বা ক্ষেত্রমত রপ্তানি সংক্রান্ত অন্যান্য প্রযোজ্য আইনের কোনো নিষেধাজ্ঞা, বিধিনিষেধ বা অন্যান্য আবশ্যকতা প্রতিপালনের উদ্দেশ্য এবং ধারা 103 এর বিধানাবলী সাপেক্ষে যথাযথ কর্মকর্তা নিম্নলিখিত এক বা একাধিক কার্যক্রম গ্রহণ করতে পারবেন। এখানে কয়েকটা বিষয়, যে সত্যতার প্রতিপাদন করার জন্য আমদানি বা রপ্তানির ক্ষেত্রে সেটা আইনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা বা কোনো বিধিবিধান আছে, বিধিনিষেধ আছে কিনা, এগুলো দেখার জন্য ধারা 103 এর বিধানাবলী, অর্থাৎ 103 এ আমরা জানি যে সাময়িক শুল্কায়ন এবং সেই বিধানাবলী সাপেক্ষে কি কি কার্যক্রম একজন যথাযথ কর্মকর্তা করতে পারবেন। আমরা জানি যে যথাযথ কর্মকর্তা বলতে একজন সরকারি রাজস্ব কর্মকর্তা থেকে কমিশনার পর্যন্ত সংজ্ঞাতে বলা হয়েছে, অর্থাৎ যথাযথ কর্মকর্তা কি কি গ্রহণ করতে পারবেন সেগুলো আমরা দেখি। পদে বলা হয়েছে পণ্য ঘোষণা এবং যে কোনো সহায়ক দলিল পরীক্ষা। আমরা জানি যে পণ্য ঘোষণা যেটা দেওয়া হলো, আমি বললাম যে ইলেকট্রনিক্যালি দেওয়া হলে সেটা বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্টের সাথে সহায়ক দলিল বলতে আমরা ইনভয়েস বুঝি, প্যাকিং লিস্ট বুঝি, বিএল বুঝি, এই জিনিসগুলো আমাদেরকে পরীক্ষা করতে হবে, একজন কাস্টমস কর্মকর্তাকে পরীক্ষা করতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো সংশ্লিষ্ট আমদানিকারক বা রপ্তানিকারককে অন্যান্য দলিল উপস্থাপনের নির্দেশ প্রদান করা।
অর্থাৎ একটা দেখা গেল আমি একটু আগে বলছিলাম যে পেঁয়াজ বা আপেল আমদানি করেছেন। আমরা জানি যে এই ধরনের পণ্য চালান আমদানি করা হলে সাধারণত আ আম রেডিয়েশন সার্টিফিকেটের প্রয়োজন হয় বা শর্তযুক্ত এই ধরনের পণ্যগুলো আনার ক্ষেত্রে সঙ্গ নিরোধ সার্টিফিকেট প্রয়োজন হয়, যেটা উদ্ভিদ অধিদপ্তর দিয়ে থাকে বা সঙ্গ নিরোধ অধিদপ্তর দিয়ে থাকে। তো এই ধরনের দেখা গেল যে পণ্য চালানটি পরীক্ষার সময় এই ধরনের কোনো নেই, কাগজ নেই বা এ ইন্সুরেন্স সার্টিফিকেটটা নাই বা বিএলটা উনি দাখিল করেন নাই বা বিএল এর যে ওয়েট থাকার কথা সেটা কিন্তু আমরা ইনভয়েস বা প্যাকিং লিস্টে সেই ওয়েটটা আমরা মিলিয়ে দেখি প্যাকিং লিস্টে বা ডিটেইল প্যাকিং লিস্টে কিন্তু এই ধরনের ওজনগুলো দেওয়া থাকে। তো ২ টার ক্রস ম্যাচিং করার জন্য কিন্তু এই ধরনের দলিলগুলো দেখতে হয়। অথচ দেখা যায় যে কোনো সিএনএফ বা কোনো আমদানিকারক এই ধরনের দলিল উপস্থাপন করেন নাই। তো সেই ক্ষেত্রে তাকে এই ধরনের দলিল উপস্থাপন নির্দেশ প্রদান করা যাবে। ৩য় বিষয়টা একদমই নতুন আইনে, সেটা হলো নন ইন্ট্রুসিভ যন্ত্র ব্যবহারের মাধ্যমে পণ্য পরিদর্শন করা। আমি একটু আগেও বলেছি যে আরকেসির ক্ষেত্রে কিন্তু যে জিনিসটা বলা হয়েছে যে মোর ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ যে আ ইনফরমেশন টেকনোলজিকে কিন্তু আমরা সর্বোচ্চ মানে অপটিমাম ইউজ কিন্তু আমাদেরকে করতে হবে। সেটা কিভাবে? সেটা এমন হতে পারে যে কোন ট্রাস্টেড ইম্পোর্টার্স, যেমন আমরা পরবর্তী দেখব যে অথরাইজড ইকোনমিক অপারেটর, তার পণ্য চালানগুলা কিন্তু কোনরূপ পরীক্ষা হবে না। ফিজিক্যাল এক্সামিনেশন হবে না। কিন্তু তার পণ্য চালানগুলোতে কোনো না কোনো উপায়ে এক্সামিনেশন হতে হবে। সেটা কিভাবে? সেটা হতে পারে এরকম যে পণ্য চালানটি আমদানিকারক খালাস নিবেন কোনো ফিজিক্যাল এক্সামিনেশন ছাড়া। সেই পণ্য চালানটি ধরি আমরা একটা কন্টেইনার আনছেন যে কোনো আমদানিকারক ১০ কন্টেইনার পণ্য নিয়ে আসছেন। এখন এই পণ্যটা খালাস নিবেন ট্রেলারে করে। এখন এই ট্রেলারটা কোথাও দাঁড়া করা এক্সামিনেশন করা যাবে না। তাহলে কিভাবে করতে হবে? এই ট্রেলার যেদিক দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ যে পয়েন্টে এক্সিট হবে সেই পয়েন্টে আমাকে কি করতে হবে? স্ক্যানিং মেশিন বসাইতে হবে। অর্থাৎ নন ইন্ট্রুসিভ এই এই ধরনের ডিভাইস বা এই ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে যে ইন্সপেকশন হবে, অর্থাৎ আমাকে ফিজিক্যালি সেটা খুলে বা টাচ করতে হচ্ছে না, সেটা হচ্ছে নন ইন্ট্রুসিভ। অর্থাৎ এই নন ইন্ট্রুসিভ পরিদর্শন আমরা জানি যে চট্টগ্রাম বন্দরে এই ধরনের ইনস্ট্রুমেন্ট বসানো আছে। তো নন ইন্ট্রুসিভ যন্ত্র ব্যবহারের মাধ্যমে পণ্য পরিদর্শন করতে পারবে এবং পণ্য পরীক্ষা করা অর্থাৎ ফিজিক্যাল এক্সামিনেশন যেটা, সেটা হচ্ছে একজন অফিসার বা সত্যতা প্রতিপাদনের জন্য পণ্য পরীক্ষা করবেন। এরপরে অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পণ্য পরীক্ষা করানো। অর্থাৎ এমন হলো যে একজন আমদানিকারক কিছু সিরামিক গুডস এনেছেন, সেখানে রেডিয়েশন দেখাচ্ছে সেটা নির্দিষ্ট সীমার বাইরে বা তেজস্ক্রিয়তা দেখাচ্ছে যে সেটা একটা লিমিটের বাইরে। আমাদের কোনো পরীক্ষণ কর্মকর্তা সেটা দেখলেন যে আসলে এটার কাছাকাছি গেলেই এক ধরনের ডিভাইস আছে সেটা নিয়ে যেতে হয়। তো এই ধরনের পেজার বলে, সেই পেজার যে দেখা গেল যে সেটা কাছাকাছি যাওয়ার আগে সেটা আমাকে সিগন্যাল দেয়। অর্থাৎ ওটার মধ্যে গেলে স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ কোনো হানি হতে পারে। এই ক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আমার পরমাণু শক্তি কমিশনকে আনতে হবে এই পরীক্ষার জন্য। কারণ তারা হচ্ছে এটার জন্য এক্সপার্ট। বা এমন কোনো পণ্য চালান বা রাসায়নিক কোনো দ্রব্য হতে পারে যেটা ইনস্ট্যান্ট ফিজিক্যাল পরীক্ষা করা দরকার সেটার জন্য যেটা আমরা করতে পারি না বা অন্য কোনো কর্তৃপক্ষ করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমার উপযুক্ত কর্তৃপক্ষ সেটা পরীক্ষা করবেন, এটাই স্বাভাবিক। তো সেটাও করতে পারবেন। আর তে যেটা বলা হয়েছে যে পণ্যের বিশ্লেষণ বা বিস্তারিত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা। অর্থাৎ এমন হলো যে একটা পণ্যের কেমিক্যাল বা রাসায়নিক যৌগ বা রাসায়নিক পরীক্ষা দরকার বা এটা আরো বিস্তারিত কোনো এনালাইসিস মানে কোনো এনালাইসিস করা দরকার। সেই ক্ষেত্রে বিস্তারিত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে পারবেন। উপধারা ২ এ বলা হয়েছে কোনো কাস্টমস কর্মকর্তা বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কোনো পণ্য পরীক্ষা বা নমুনা হিসাবে সংগ্রহের জন্য নির্বাচন করিলে যথাযথ কর্মকর্তা অবিলম্বে সংশ্লিষ্ট আমদানিকারক বা রপ্তানিকারককে অবহিত করবেন। অর্থাৎ একটা পণ্য চালান থেকে সেটা পণ্য পরীক্ষা বা নমুনার জন্য যদি হয় নির্বাচন করা হয়, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট আমদানিকারক বা রপ্তানিকারককে অবহিত করতে হবে। কে করবে? যথাযথ কর্মকর্তা বা কাস্টমস কর্মকর্তা। অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক, এটা আমি একটু আগে বলেছি যে যদি আমি একটা তেজস্ক্রিয় পণ্য বললাম যে কোনো সিরামিক্স গুডস এনেছে, সেখানে তেজস্ক্রিয়তা মানে রেডিয়েশনটা খুবই হাই দেখাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু পরমাণু শক্তি কমিশনের দ্বারস্থ হই বা বিএসটিআই কর্তৃক কোনো পণ্যের দেখা দরকার বা অন্য কোনো এজেন্সি কর্তৃক পরীক্ষার দরকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা করতে পারবেন এবং
সেই বিষয়টি এই উপধারা 3-এ বলা হয়েছে। আমার ধারা হচ্ছে এবার 99। আমদানিকারক বা রপ্তানিকারক কর্তৃক সকল ব্যবস্থা গ্রহণ ও ব্যয় বহন করা। এটি আগের মতোই আছে। অর্থাৎ কোনো পণ্য চালান যদি রাসায়নিক পরীক্ষা বা বৈজ্ঞানিক পরীক্ষা বা সেটা যদি ড্রাফট সার্ভের দরকার হয় বা অন্য কোনো উদ্দেশ্যে কন্টেইনার খোলার প্রয়োজন হয়, মোড়ক খোলার প্রয়োজন হয়, পরিমাপ করা হয় বা পুনঃমোড়কজাতের প্রয়োজন হয়, বাছাই করার প্রয়োজন হয়, বাহির করার প্রয়োজন হয়, মার্কিং করা, নাম্বারিং করা, উঠানো নামানো, অর্থাৎ যত ধরনের কাজ আছে সেটা রাসায়নিক পরীক্ষা হতে পারে, নামানো উঠানো হতে পারে, পণ্য ওয়্যারহাউজিং ও হতে পারে। এই ধরনের কাজ করার জন্য ইভেন ড্রাফট সার্ভিং ও হতে পারে। কারণ আমরা জানি যে যখন আউটার অ্যাঙ্করেজে বা যখন একটা জাহাজ থাকে তখন সেটা আমরা জানি যে আমাদের ড্রাফট কর্ণফুলী নদী অনেক জাহাজে ঢুকতে পারে না, সেটাকে লাইটারিং করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু একজন পি অন বোর্ড বা প্রিভেন্টিভ অফিসার বোর্ড তাকে কিন্তু ড্রাফট সার্ভে করতে হয়। ড্রাফট সার্ভে করে কিন্তু পণ্য চালানের পরিমাণ নির্ধারণ করতে হয়। তো এই ধরনের প্রয়োজন হলে সেগুলোর যত প্রকার ব্যয় আছে এবং যত ধরনের ম্যানেজমেন্ট গুলো করতে হবে সেটা সুষ্ঠুভাবে করার জন্য সেগুলো আমদানিকারক বা রপ্তানিকারককেই সেই বহনগুলো করতে হবে, অর্থাৎ ব্যয়ও বহন করতে হবে এবং এই ব্যবস্থাগুলো তাকে নিতে হবে। এরপর হলো আমার ধারা 100। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগেও কিন্তু যখন 91 ধারা দিয়ে শুরু করেছিলাম যে আমার পণ্যের ঘোষণা, সেখানে কিন্তু আমি 3টা বিষয় প্রথমে বলেছিলাম যে কি পণ্যের শ্রেণীবিন্যাস, দ্বিতীয় হচ্ছে যে পণ্যের কাস্টমস মূল্য, আর তৃতীয় হচ্ছে যে উৎস দেশ। তো একটা পণ্য চালান যদি আমি শুল্কায়ন করতে চাই, শুল্কায়ন হচ্ছে একটা পণ্য চালানের হার। এই জন্য কথাটা বলছি যে আমদানিকারক যখন কোনো পণ্য চালান আনবেন, আমদানি করবেন বা রপ্তানিকারক যখন পণ্য চালান রপ্তানি করবেন, সেই পণ্য চালানটিতে আসলে কত শুল্ক কর হবে সেটা কিন্তু নির্ধারণ করতে চাইলে যে পদ্ধতিতে করতে হয় তার নামই হচ্ছে শুল্কায়ন বা অ্যাসেসমেন্ট। যেটা বর্তমান আইন কাস্টমস আইন 1969 বা 1969 অনুযায়ী ধারা 80-তে ছিল, সেটা এখন মনে রাখা খুবই সহজ হবে, সেটা এখন 100 হয়ে গেছে। তো এখানেও কতে কিন্তু ওই বিষয়টাই বলা হয়েছে যে একটা পণ্য চালান যদি শুল্কায়ন করতে চায় আমাকে 3টা বিষয় প্রথমত দেখতে হবে। প্রথমত 3টা বিষয় কি? শ্রেণী বিন্যাস, অর্থাৎ পণ্যটির সঠিক এইচএস কোড দেওয়াটা প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে উৎস দেশ, হ্যাঁ এটা কোন কোন দেশ থেকে আসলো। কারণ আমি যখন পণ্যের কোনো ভ্যালু যখন আমি কম্পেয়ার করব সেই ক্ষেত্রে কিন্তু উৎস দেশ আমার ফ্যাক্টর হবে। অথবা এই দেশটা আসলে এটা আনতে কত খরচ হয়েছে, কোন দেশ থেকে কত দূর থেকে এসেছে, এই বিষয়গুলো কিন্তু যে তৃতীয় যে বিষয়টা যে কাস্টমস মূল্য নিরূপণ করা, এখানে কিন্তু আমি একটু আগেও বলেছি যে কাস্টমস মূল্য কিন্তু আগে যেটা ছিল যে অ্যাসেসেবল ভ্যালু বা শুল্কায়নযোগ্য মূল্য, কিন্তু এখন ধারা 36-এর মাধ্যমে কাস্টমস মূল্য দ্বারা অভিহিত করা হয়েছে। অর্থাৎ শুল্কায়ন করতে চাইলে আমি বলেছি যে ক্লাসিফিকেশন আর ভ্যালুয়েশন, এই দুইটা বিষয় আমার পথে বলা হয়েছে। আর পরবর্তী যে বিষয়টা সেটা আমি বলেই ফেলেছি, অর্থাৎ একজন আমদানিকারককে যখন যখন পণ্য ঘোষণা দিবেন একজন আমদানিকারক, সেই পণ্য চালানটা যখন শুল্কায়ন হবে, শুল্কায়নের উদ্দেশ্য কি? তাকে আমার শুল্ক কর নির্ধারণ করে তাকে আমার একটা নোটিশ করে দেওয়া যে এই পরিমাণ শুল্ক কর হয়েছে, এই পরিমাণ চার্জ হয়েছে, আপনি এটা নির্ধারণ করবেন। অর্থাৎ এই নির্ধারণ করাটাই আমার খতে বলা হয়েছে যে উক্ত পণ্যের উপর প্রযোজ্য ক্ষেত্রে পরিশোধযোগ্য শুল্ক, কর ও অন্যান্য চার্জের পরিমাণ নির্ধারণ করা। 2-এ বলা হয়েছে সংশ্লিষ্ট আমদানিকারক বা রপ্তানিকারককে অনিত্যে প্রদেয় শুল্ক করের পরিমাণ নিরূপণ করিয়া যদি থাকে ইলেকট্রনিক পদ্ধতিতে বা শুল্কায়ন আদেশ জারি করিয়া অবহিত করিতে হইবে। অর্থাৎ আমি প্রথমে করলাম ক্লাসিফিকেশন, দ্বিতীয়ত করলাম ভ্যালুয়েশন, এরপর করার পর সেটা করলাম অ্যাসেসমেন্ট, ডান করলাম। ডান করব কিভাবে? সেটা যত প্রকার শুল্ক কর এবং চার্জ হলো একটা নোটিশ দিব। এই নোটিশটা ইলেকট্রনিক পদ্ধতিতে হবে বা অন্য কোনো শুল্কায়ন আদেশ জারি করিয়া হতে পারে। এরপরে 3-এ বলা হয়েছে উপধারা 1-এর অধীন যথাযথ কর্মকর্তা কর্তৃক শুল্কায়নের পরিবর্তে পণ্য ঘোষণায় বর্ণিত কাস্টমস মূল্য, এইচএস শ্রেণীবিন্যাস, উৎস দেশ, শুল্ক হার, প্রদেয় শুল্ক, কর
ও অন্যান্য চার্জের পরিমাণ গ্রহণ করা যাইবে এবং উক্ত ক্ষেত্রে প্রদেয় পরিমাণের নোটিশ এই আইনের উদ্দেশ্য পূরণ করবে যথাযথ কর্মকর্তা কর্তৃক কৃত শুল্কের আদেশ বলে গণ্য হইবে। অর্থাৎ যদি কোনো কারণে ইলেকট্রনিক ভাবে না দেওয়া যায় সেক্ষেত্রে যথাযথ পদ্ধতিতে প্রেরণ করা যাবে এবং সেই শুল্কান আদেশ নোটিশ হিসেবে গণ্য হবে। এরপরের বিষয়টা আসবে সেটা হচ্ছে পুনঃশুল্কায়ন। কারণ শুল্কায়নের পরে যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে পুনঃশুল্কায়ন, সাময়িক শুল্কায়ন এবং পণ্য ছাড়করণ। আমি এই জন্যই বলতেছি যে শুল্কায়নের মাধ্যমে কিন্তু কি করা হলো, শুল্ক কর নির্ধারণ করা হলো। এখন যদি কোনো কারণে এমন হয় যে পণ্য চালানটাতে যে এইচএস কোড দেওয়া হয়েছিল সেটা আসলে কম শুল্ক হারের এইচএস কোড দেওয়া হয়েছিল, সেটা কতদিন পরে ধরা পড়েছে? প্রথমত 217 উপধারা 3 অধীন দাবির উপর। অর্থাৎ 217তে বলেছে যে তামাদির মেয়াদ, অর্থাৎ কোন পণ্য চালান ওখানে বলা হয়েছে যে এমন যে পণ্য চালানটা 3 বছরের মধ্যে দাবিনামা জারি করতে হয়। কিন্তু ওখানে একটা শর্ত বলেছে, গুরুত্বপূর্ণ শর্ত, যেটা আমাদের বর্তমান আইন কাস্টমস আইন 1969 ধারা 32 অধীন অসত্য ঘোষণা ছিল, সেটা এখন কাস্টমস আইন 2020 অধীনে সেটা হচ্ছে ধারা 42। এই 42 অধীনে অর্থাৎ কেউ যদি অসত্য ঘোষণা দেন সেটার ক্ষেত্রে কোনো টাইম ব্যারিয়ার নাই। অর্থাৎ সেই ক্ষেত্রে 10 বছর না, 15 বছর না, 20 বছর না, 20 বছর পরেও যদি কোনো আমদানিকারকের এরকম হয় যে তার শুল্কায়নটা ভুল ছিল এবং এই ক্ষেত্রে সরকারের পাওনা রয়েছে এবং এই ভুলটা উনি অসত্য ঘোষণার মাধ্যমে দিয়েছেন, তাহলে সেটা পুনঃশুল্কায়ন করা যাবে। এবং সেটা কে করতে পারবেন? সেটি সহকারী অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন কর্মকর্তা সেটা করবেন। এবং আমি এখানে কি কি ক্রাইটেরিয়ার উপর করবেন সেটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। সেটা হচ্ছে যে আমার শ্রেণীবিন্যাস দেখতে হবে, কাস্টমস মূল্য দেখতে হবে। কাস্টমস মূল্য আমি বারে বারে বলতেছি যে আগে কিন্তু যেটা শুল্কায়নযোগ্য মূল্য বা অ্যাসেসেবল মূল্য ছিল সেটাই কাস্টমস মূল্য। এবং উৎস দেশ দেখতে হবে। এগুলো পরিবর্তন করে কি হবে, যদি কোনো কারণে সংশোধন করে সেই ট্যাক্স বেশি হয় বা শুল্ককর বেশি হয় সেটা জারি করতে হবে, তবে একটি পদ্ধতি অবলম্বন করে। কিভাবে? সেটা শুনানির সুযোগ দিতে হবে। কাকে? আমদানিকারককে বা রপ্তানিকারককে। এবং শুনানির সুযোগ দেওয়ার পরে একটা লিখিত দাবিনামা জারি করতে হবে। এখানে আরেকটা বিষয় হলো সেটা হলো এই ধারার অধীন পুনঃশুল্কায়িত শুল্ককর লিখিত দাবিনামা জারি তারিখ হইতে 30 কার্য দিবসের মধ্যে পরিশোধ করিতে হইবে। অর্থাৎ পুনঃশুল্কায়ন এস্টাবলিশ হলো এবং সরকারের পাওনা প্রদেয় হলো, পাওনা উদ্ভব হলো এবং এই উদ্ভব হওয়ার পরে যেদিন থেকে শুল্ককর জারি করা হয় সেদিন থেকে 30 কার্য দিবসের মধ্যে এটা পরিশোধ করতে হবে। আমি একটু আগে বললাম যে শুল্কায়নের সাথে কয়েকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে শুল্কায়ন, পুনঃশুল্কায়ন, সাময়িক শুল্কায়ন এবং ছাড়করণ। অর্থাৎ শুল্কায়ন হচ্ছে ধারা 100-তে, পুনঃশুল্কায়ন 101-এ, ছাড়করণ 102 এবং সাময়িক শুল্কায়ন আসবে 103-এ। এখন ছাড়করণের বিষয়টা কেন আসলো? একটা পণ্য চালান একটু আগে আমরা দেখলাম কিভাবে পরীক্ষণ করতে হয়, অর্থাৎ আমদানিকারক কিভাবে ঘোষণা দিবেন সেই বিষয়টিও দেখলাম। এরপরে সেই পণ্য চালানটা কিভাবে রেজিস্টার্ড হবে বা নিবন্ধিত হবে সেটাও দেখলাম। এখন একজন অফিসার সেটা সত্যতার প্রতিপাদন কিভাবে করবেন সেটাও দেখলাম। এবং এক্সামিনেশন কিভাবে হবে, সেটা নন ইন্ট্রুসিভ হবে না ফিজিক্যাল এক্সামিনেশন হবে না রাসায়নিক পরীক্ষা হবে সেটাও আমরা দেখলাম। এবং অ্যাসেসমেন্টটা হলো, এবং সেটার পরবর্তী যে বিষয়টা আসে যে শুল্কায়ন করার পরে বা অ্যাসেসমেন্ট করার পরে বা পরীক্ষণ হওয়ার পরে সেই পণ্য চালানটা তো আমদানিকারক কি করবেন? ওই যে শুল্কায়নের মধ্যে যেটা বলা হলো যে তাকে নোটিশ দিয়ে নোটিশের মাধ্যমে শুল্ক কর নির্ধারণ করা হবে। সেই শুল্ক কর যদি আমদানিকারক বা রপ্তানিকারক যদি সেটা পরিশোধ করেন তাহলে উনি ছাড়করণ করতে পারবেন। এখন যদি এমন হয় 102 এর অধীন না হয়ে 102 তো ঘটবে, যদি এমন হয় যে 103 এর অধীন সাময়িক শুল্কায়নের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গ্যারান্টির বিষয় আসতে পারে। সেই বিষয়টা এখানে বলা হয়েছে নিম্নলিখিত কার্যক্রম সমূহে সমাপনান্তে ছাড় করা হবে। এরকম যথাযথ কাস্টমস পদ্ধতি অনুযায়ী। এখানে কিন্তু আমার ওই আবার কাস্টমস পদ্ধতি আসছে। আমি কিন্তু 9টা পদ্ধতির কথা অনেকবার বলেছি। অর্থাৎ সেটা আমদানি পদ্ধতি হতে পারে, রপ্তানি পদ্ধতি হতে পারে, সেটা ওয়্যারহাউজিং পদ্ধতি হতে পারে, সেটা ইনওয়ার্ড প্রসেসিং হতে পারে, আউটওয়ার্ড প্রসেসিং হতে পারে। অর্থাৎ এইসব পদ্ধতি অনুযায়ী
শুল্ক, কর ও অন্যান্য চার্জ পরিশোধ বা প্রয়োজন মতে কোনো গ্যারান্টি, যে একটু আগে বললাম যে গ্যারান্টি কি কারণে সাময়িক শুল্কায়ন হলো, বা সে এমনও হতে পারে যে আমরা কিন্তু 107-এ একটা নতুন ধারা পাবো, সেটা হচ্ছে অথরাইজড ইকোনমিক অপারেটর। তার ক্ষেত্রে কিন্তু গ্যারান্টির অনেক সুবিধা দেওয়া হবে। সে বিলম্বে পেমেন্টও দিতে পারবেন। সেই ক্ষেত্রে আরেকটা ধারায় বলা হয়েছে যে 14 দিনের মধ্যে অথরাইজড ইকোনমিক অপারেটর কিন্তু বিলম্বে পেমেন্ট করতে পারবেন বা গ্যারান্টি দিতে পারবেন। এবং গ্যারান্টির ক্ষেত্রে যে বিষয়টা আনা প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু এবার কিন্তু গ্যারান্টির ক্ষেত্রে অনেকগুলা বিষয় আনা হয়েছে। সেটা হলো কি বিষয়? ব্যাংক গ্যারান্টির পাশাপাশি বোর্ড কর্তৃক নির্ধারিত কোনো ফর্ম, কোনো বন্ড, কোনো সিউরিটি, ইভেন আম আ অঙ্গীকারনামাটাকেও এবার গ্যারান্টি বলা হয়েছে। তার মানে কি শুল্ক, কর, চার্জ পরিশোধ বা প্রয়োজন মতে কোনো গ্যারান্টি প্রদান সহ সকল শর্তাবলী পূরণ করা এবং যথাযথ কর্মকর্তা কর্তৃক পণ্য ঘোষণার সত্ত্ব প্রতিপাদিত হওয়া বা প্রতিপাদন ব্যতীত গৃহীত হওয়া। একটু আগে আমি কিন্তু বললাম যে সত্ত্বর প্রতিপাদন কে করবেন? ওই যে যথাযথ কাগজগুলো যে দাখিল করেছেন, যে দলিলগুলো দিয়েছেন সেগুলো সত্য ছিল কিনা সেগুলো কিন্তু অ অ যথাযথ কর্মকর্তা পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে কি হবে? শুল্ক করও দিল বা গ্যারান্টি দিল। যথাযথ পণ্য ঘোষণার সত্যতা প্রতিপাদিত হলো বা প্রতিপাদন হিসেবে গৃহীত হলো। তাহলে কিন্তু পণ্য চালানটি কি করা যাবে? ছাড় করা যাবে। অর্থাৎ পণ্য চালানটি পণ্য ঘোষণায় অন্তর্ভুক্ত ছিল এবং সেটা ঘোষণাও হয়েছে। সেটা কাস্টমস পদ্ধতি অনুযায়ী শুল্ক করও পরিশোধ হলো। সেটা যেকোনো পর্যায়ে পরিশোধ হতেও পারে বা গ্যারান্টি প্রদান হতে পারে। এবং সত্যতাও পাওয়া গেল যে সমস্ত ঘোষণা যা দিয়েছিল সবকিছু সত্যতার প্রতিপাদন হলো। তাহলে সেই পণ্য চালানটা ছাড় করা যাবে। এরপরে আমি বলেছিলাম যে সাময়িক শুল্কায়ন ও ছাড়করণ। সাময়িক শুল্কায়ন আগের মতো রয়েছে, অর্থাৎ কোনো আমদানিকারক যদি এমন হয় যে পণ্য চালানটা শুল্কায়নের সময় রাসায়নিক পরীক্ষার প্রয়োজন হচ্ছে, বা এমন হলো, আমি একটা এক্সাম্পল দেই। আমরা জানি যে চট্টগ্রাম হাউস দিয়ে 7A গ্রুপ দিয়ে কিন্তু টেক্সটাইল কেমিক্যাল আনা হয়, বা সেগুলো মাঝে মাঝে ঘোষণা দেওয়া হয় যে ক্লিনিং এজেন্ট বা সফটওয়্যার। তো এই কেমিক্যাল গুলোর অনেকগুলো এইচএস কোড আছে, বা এই কেমিক্যাল কিন্তু খালি চোখে দেখে বোঝার উপায় নাই যে এটা ক্লিনিং এজেন্ট, না এটা সালফিউরিক অ্যাসিড, না এটা নাইট্রিক অ্যাসিড, না কোনো বিস্ফোরক। তো এই ধরনের যদি কোনো কারণে যদি রাসায়নিক পরীক্ষার প্রয়োজন হয়, তাহলে তো সেটার সাথে সাথে চূড়ান্ত শুল্কায়ন সম্ভব না। সেই ক্ষেত্রে কি করতে হবে? পণ্য চালানটা ছেড়ে দিতে হবে, সাময়িক শুল্কায়ন করতে হবে। সেটা কিভাবে করব সেটা আমি পরে বলছি। তার আগে আরো কয়েকটা বিষয় আছে, যে বিষয়টা হলো যে কোনো ডকুমেন্ট শর্টেজ আছে। কিরকম? যে তার বিএলটা হয়তো সে দিতে পারে নাই, বা ব্যাংক থেকে আমরা জানি যে ইনভয়েস এবং প্যাকিং লিস্ট কিন্তু সত্যায়ন করে। তো ব্যাংক কি করেছে যে সে একটা মানে ইনভয়েস এবং প্যাকিং লিস্ট এবং প্রোফার্মা ইনভয়েসের ফটোকপি সত্যায়ন করে দিয়েছে, কিন্তু মূল দলিলগুলা এখনো পৌঁছায় নাই, বা এক্সপোর্টার এখনো পৌঁছাইতে পারে নাই ব্যাংকের কাছে, যে কারণে ওগুলো দিতে পারে নাই। এখন কি করতে হবে? পণ্য চালানটার শুল্কায়নের জন্য আমদানিকারক কি করেছে? যে আবেদন করেছে যে কি করবে, সে 15 দিন পরে বা এক মাস পরে ওই মূল দলিলগুলা ব্যাংক থেকে মানে সার্টিফাইড কপিগুলা কি করবে, অরিজিনাল কপিগুলা কি করবে, ব্যাংকের অফিসার কর্তৃক প্রত্যয়নকৃত কপিগুলা দিবে 1 মাস পরে। তো এরকম হলে সেই ক্ষেত্রে সাময়িক শুল্কায়নের প্রয়োজন হতে পারে। সেটা করতে পারবেন কে? অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা নিম্নে হন এইরকম কোন কর্মকর্তা সাময়িক শুল্কায়ন করতে পারেন। এখানে আরো কয়েকটা বিষয় আছে, যে বিষয়টা হলো অ্যাসেসমেন্টের জটিলতা হতে পারে, অর্থাৎ এইচএস কোডের জটিলতা হতে পারে। কাস্টমস কর্তৃপক্ষ বলতেছে একটা এইচএস কোড, আমদানিকারক বলে আরেক এইচএস কোড, এটা এখনো নির্ধারণ হয় নাই। এক্ষেত্রে কি হচ্ছে? ডিউটি ট্যাক্স বা শুল্ক করের পার্থক্য হচ্ছে, এরকম হলেও সাময়িক শুল্কায়ন হতে পারে। তো এরকম ক্ষেত্রে যদি সাময়িক শুল্কায়নের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমদানিকারক কি করবেন? গ্যারান্টি দিবেন। আমি কিন্তু একটু আগেই শর্টে বা সংক্ষেপে গ্যারান্টি সম্পর্কে বলে ফেলেছি যে গ্যারান্টি কিন্তু কয়েক ধরনের হবে, শুধু ব্যাংক গ্যারান্টি না। বর্তমান আইনে শুধু ব্যাংক গ্যারান্টির কথা বলা ছিল, কিন্তু এই আইনে গ্যারান্টির কথা বলা হয়েছে। অর্থাৎ আমদানিকারক ইচ্ছা করলে অঙ্গীকারনামাও দিতে পারবেন, আমদানিকারক ইচ্ছা করলে ওই যে বোর্ড কর্তৃক নির্ধারিত বন্ডও দিতে পারবেন। তবে এখন যে প্রশ্নটা আসে যে আমদানিকারক আসলে কোন গ্যারান্টি দাখিল করবেন, এই ক্ষেত্রে
একজন আমদানিকারক কোন গ্যারান্টি দাখিল করবেন সেটা নির্ধারণ করবেন কমিশনার। এই জন্য নির্ধারণ করবেন। এখন দ্বিতীয় প্রশ্নটা আসতে পারে যে তাহলে কার জন্য কিভাবে নির্ধারণ করবেন? সেটা আসলে ওই যে বললাম এইও হতে পারে। সেটা আমদানিকারক একজন ট্রাস্টেড আমদানিকারক হতে পারে বা সেটা একটা কমপ্লায়েন্ট আমদানিকারক হতে পারে। এই ক্ষেত্রে কমিশনার কি করবেন? গ্যারান্টি শুধু অঙ্গীকারনামার মাধ্যমে দিতে পারবেন, ছাড় করতে পারবেন, সাময়িক শুল্কায়ন করাইতে পারবেন, আদেশ দিতে পারবেন। আবার দেখা গেল এমন যে, যে আমদানিকারক আমদানি করেছেন তাকে তেমন ট্রাস্টেড মনে হয় না বা কমিশনার তাকে তেমন কমপ্লায়েন্ট মনে করছেন না। সেই ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টিরই আদেশ দিতে পারবেন। এক্ষেত্রে একটা টাইম বার আছে যে যদি কোনো কারণে সাময়িক শুল্কায়ন করতে হয় সেটা সাময়িক শুল্কায়নের তারিখ হইতে ১২০ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত শুল্কায়ন করতে হবে। এটা ধারা উপধারা ২ বলেছে। এখন যদি এমন হয় যে পণ্য চালানটা বিচারাধীন আছে কোনো কোর্টে বা কোনো আপিল ট্রাইব্যুনালে, অর্থাৎ আদালত বা ট্রাইব্যুনালে যদি সেটা অনিষ্পন্ন থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে তার ১২০ কার্য দিবস প্রথমেই আসবে না। সেই ক্ষেত্রে কিভাবে আসবে? যদি এমন হয় যে গত বছর অর্থাৎ ২০১৯ এ একটি পণ্য চালান সাময়িক শুল্কায়ন হয়েছিল, সেটি একটি আদালতে বা আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন আছে এবং সেটি নিষ্পন্ন হয়েছে এই বছরের নভেম্বরে, ২০২০ এর নভেম্বরে। সেক্ষেত্রে কিন্তু ১ বছর বা ১.৫ বছর পার হয়ে গেছে। এখন যেদিন নিষ্পন্ন হলো সেদিন কিন্তু এটাকে চূড়ান্ত শুল্কায়ন করতে হবে। এই চূড়ান্ত শুল্কায়ন অর্থাৎ যেদিন চূড়ান্ত শুল্কায়ন হলো, নিষ্পন্ন হওয়ার পর, মামলা নিষ্পন্ন হওয়ার পর যেদিন চূড়ান্ত শুল্কায়ন হলো, সেই আ আ সরি যেদিন নিষ্পন্ন হলো সেই তারিখ থেকে ২০ কার্য দিবস ১২০ কার্য দিবসের মধ্যে এটা চূড়ান্ত শুল্কায়ন করতে হবে। অর্থাৎ যদি গত মাসে অর্থাৎ আমি বলেছিলাম যে ২০১৯ এ মামলার উদ্ভব হয়েছে কিন্তু এই ২০২০ এর নভেম্বরে সেটা নিষ্পন্ন বা সেটা নিষ্পন্ন হয়েছে। তাহলে ওই যেদিন নিষ্পন্ন হয়েছে সেদিনের অর্থাৎ যেদিন আদেশ দিয়েছেন আদালত বা ট্রাইব্যুনাল সেদিন থেকে পরবর্তী ১২০ কার্য দিবসের মধ্যে এটা চূড়ান্ত শুল্কায়ন করতে হবে। এই ক্ষেত্রে যদি গ্যারান্টি ফেরত দিতে হয়, ফেরত দিতে হবে। বা যদি কোনো অর্থ কোনো ট্যাক্স যদি মানে পরিশোধ করে থাকেন, সেটা যদি পাওনা যদি আমদানিকারক বা রপ্তানিকারক পায়, সেটা আমদানিকারক বা রপ্তানিকারককে ফেরত দিতে হবে। আর যদি কোনো কারণে সরকার পায়, সেটা কি করবে? ব্যাংক গ্যারান্টি নগদায়ন করবে বা হচ্ছে পার্থক্যজনিত শুল্ক সেটা সমন্বয় করতে হবে। এখানে আরেকটা বিষয় বলছে যদি কোনো কারণে ব্যতিক্রমী পরিস্থিতি উদ্ভব হয় সেক্ষেত্রে বোর্ড চূড়ান্ত শুল্কায়নের সময়সীমা বর্ধিত করতে পারবেন। এটা অনেক ক্ষেত্রেই বলা হয়েছে যে বোর্ড পারবে ইভেন আপিল ট্রাইব্যুনালে আমরা জানি যে যদি কোনো কারণে ৯০ দিন পার হয়ে যায়, আমার আগের স্লাইডে একজন স্যার কিন্তু ওই বিষয়ে বলেছিলেন। তো সেই ক্ষেত্রে কিন্তু বোর্ড অনেক বিষয়ের ক্ষেত্রে বোর্ড সময় বৃদ্ধি করতে পারেন, আপিল ট্রাইব্যুনালও পারেন, আদালতও পারেন। সেটা যুক্তিসঙ্গত কারণে সময় বৃদ্ধি করতে পারেন। ১০৪ নম্বর ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সরকারের নিকট পণ্য পরিত্যাগ ও হার বিলি বন্দেজ। অর্থাৎ কখন সরকারের নিকট পরিত্যাগ হবে এবং সেটা কিভাবে বিলি বন্দেজ হবে। এটা কয়েকটি কারণ আছে। সেই কারণগুলো আমরা দেখি যে তখনই সরকারের নিকট পণ্য আমদানিকৃত পণ্য বা রপ্তানিকৃত পণ্য পরিত্যাগ বলিয়া গণ্য হবে। সেটা কি, কি? সেটা হচ্ছে যে নির্ধারিত তারিখের মধ্যে যদি কি করা হয়? পণ্য চালান ছাড় করা না হয়। অর্থাৎ আমরা জানি আমাদের এই আইনে অর্থাৎ কাস্টমস আইন ২০২০ এ শুল্কায়ন হওয়ার পর কিন্তু একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে যে ১০ কার্য দিবস সম্ভবত যে এই কার্য দিবসের মধ্যে কি করতে হবে? তাকে শুল্ক কর পরিশোধ করতে হবে। এবং শুল্ক কর পরিশোধ করার পরও যদি খালাস না নেওয়া হয় বা যদি সেটা জাহাজজাত রপ্তানির ক্ষেত্রে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজজাত না করা হয়, তাহলে সেটা কি করা হবে? সেটা পরিত্যাগ বলিয়া গণ্য হইবে। এরপরের বিষয়টা কি আসবে যে সংশ্লিষ্ট আমদানিকারক বা রপ্তানিকারকের কারণে নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত পণ্য পরীক্ষার জন্য উদ্যোগ গ্রহণ বা পরীক্ষা করা সম্ভব না হয়। অর্থাৎ আমরা জানি যে কোনো পণ্য চালান যখন আমদানি করা হয় বা রপ্তানি করার জন্য যখন রপ্তানিকারক পণ্য হস্তান্তর করেন কোনো অফটকে বা বেসরকারি আইসিডিতে বা আইসিডিতে তখন কি করা হয়? সেটা পরীক্ষা করা হয়। এখন এই ধরনের পরীক্ষার জন্য কি করা হয়? আমরা একটু আগেই কিন্তু বলেছি যে আমদানিকারক এবং রপ্তানিকারকের কি ছিল বা দায়বদ্ধতা বা বাধ্যবাধকতা ছিল তিনি এই ধরনের ব্যবস্থাপনার উদ্যোগ নিবেন বা গ্রহণ করবেন। তো সে যদি কোনো কারণে এই ধরনের পরীক্ষার উদ্যোগ না নেন তাহলে এগুলো পরিত্যাগ বলিয়া গণ্য হবে। সেটা কত দিনের মধ্যে? সেটা নির্ধারিত মেয়াদের মধ্যে। আচ্ছা।
পরবর্তী যে বিষয়টা আসে সেটা হচ্ছে সংশ্লিষ্ট পণ্য অনুরোধকৃত কাস্টমস পদ্ধতির অধীন ন্যস্ত বা ছাড় করিবার পূর্বে অবশ্য উপস্থাপনের দলিল উপস্থাপন না করলে। ওই যে আমরা এক্সামিনের সময় বা শুল্কানের সময় কিন্তু অনেকগুলো দলিলের কথা বলেছি যে এই দলিলগুলা কিন্তু কাস্টমস পদ্ধতির অধীন ন্যস্ত করিবার পূর্বেই তাকে দাখিল করতে হবে। কোন কোন কাস্টমস পদ্ধতি? ওই যে ৯টা পদ্ধতি। সেটা আমদানি হবে না রপ্তানি হবে না ইনওয়ার্ড প্রসেসিং হবে না আউটওয়ার্ড প্রসেসিং হবে না ওয়্যারহাউজিং হবে। তো ওইখানে ন্যস্ত করিবার পূর্বেই তাকে এই দলিলগুলা কি করতে হবে? উপস্থাপন করবে। আর যদি না করে তাহলে এগুলা সরকারের নিকট কি হবে? হস্তান্তর করতে হবে এবং সেগুলা বিলি বন্দেজ হবে। শুল্ক ও কর পরিশোধ বা এতদ সংক্রান্ত গ্যারান্টি প্রদানের ক্ষেত্রে উহা পরিশোধ বা প্রদান করা না হইলে। অর্থাৎ তাকে শুল্কার নোটিশ দেওয়া হলো, অর্থাৎ অ্যাসেসমেন্ট কমপ্লিট করা হলো একটা পণ্য চালান। এখন কি করা হলো? আমদানিকারক বা রপ্তানিকারক সেটা পরিশোধও করেন না বা গ্যারান্টির ক্ষেত্রে গ্যারান্টি দিলে কি করতে হবে? গ্যারান্টি তো নিষ্পন্ন করতে হবে। সেটা ব্যাংক গ্যারান্টি হোক বা অন্য নেওয়া হোক সেটাও উনি কি করেন না? নিষ্পন্ন করেন না। তাহলেও কিন্তু তার পণ্য চালানটা কি হবে? সরকারের নিকটে সেটা হস্তান্তর হয়ে যাবে। ছাড়ের তারিখ হইতে বা যথাযথ কর্মকর্তা কর্তৃক অনুমোদিত অতিরিক্ত সময়ের মধ্যে অবিলম্বে কাস্টমস এলাকা হইতে অপসারণ করা না হইলে। আমরা জানি যে বর্তমান সময়ে যদি একটা সময় দেওয়া হয় যে ২১ দিন সময় বা সেটা বিধি দ্বারা এই আইনে নির্ধারণ করা হবে, সেই সময়ের মধ্যে যদি কাস্টমস এলাকা যদি সেটা অপসারণ না করা হয় তাহলেও কিন্তু সরকারের নিকট পরিত্যক্ত বলিয়া গণ্য হবে। এখন কিভাবে সেগুলো আমরা বিলি বন্দেজ করব সেই পদ্ধতিটা জানতে চাই। তো এই ধরনের যদি হয় তাহলে পরিত্যক্ত পণ্য কি করা হবে? উক্ত পণ্যের মালিকের ঠিকানা সংগ্রহ করা সম্ভব হলে তাকে নোটিশ প্রদান করতে হবে। যদি আমরা জানি যে আমদানিকারকের বা রপ্তানিকারকের ঠিকানা আমরা পাই তাহলে তাকে নোটিশ প্রদান করব। আর যদি ঠিকানা সম্ভব না করা হয় তাহলে কি করতে হবে? পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। সেটা ওই কি বিজ্ঞাপন দিব? ওই যে উক্ত নোটিশটা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। এবং যথাযথ কর্মকর্তার আদেশক্রমে কি করতে হবে? সেটা বিক্রয় হতে পারে, সেটা ধ্বংস হইতে পারে, সেটা অন্যবিধ উপায়ে বিলি বিন্দেজও হতে পারে। অর্থাৎ সেটা বিক্রয় করা যাবে যদি ধ্বংসযোগ্য প্রয়োজন হয়। অর্থাৎ এমন পণ্য যেগুলো আসলে কনজিউম করা যাবে না। যেমন আমরা জানি যে আপনারা জানেন যে কিছু পণ্যের যদি খাদ্যদ্রব্য হয় সেটার কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। এখন সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল। তাহলে সেই পণ্য তার বিক্রয় করা যাবে না। সেটা তখন কি করতে হবে? সেটা ধ্বংস করতে হবে। এখানে কয়েকটা শর্ত আছে যে এই শর্ত যদি হয় তাহলে ওই যে নোটিশ ছাড়াই এগুলা করা যাবে। সেটা কি? সেটা হচ্ছে জীবজন্তু এবং পচনশীল পণ্য যথাযথ কর্মকর্তার অনুমতিক্রমে যেকোনো সময় বিক্রি করা যাবে। কারণ আমরা জানি জীবজন্তু বেশি দিন রাখা যাবে না। কারণ ঢাকা কাস্টম হাউস দিয়ে কিন্তু পাখি আসে। পাখিগুলা কিন্তু একদিনের বেশি রাখা যায় না। তো পচনশীল পণ্য আসে প্রায় সব কাস্টম হাউস বা কাস্টম স্টেশন দিয়ে। পচনশীল পণ্যের মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, আলু আছে। এই পণ্যগুলা কিন্তু বেশি দিন রাখা যায় না বা কোল্ড স্টোরেজে ২-১ দিনের জন্য সংরক্ষণ করতে হয় বা রেফার কন্টেইনার রাখতে হয়। তো এগুলা আনা হলে কি করা হবে? যে যেকোনো সময় বিক্রয় করা যাবে। অস্ত্র, গোলা বারুদ বা সামরিক সরঞ্জাম ও বিপজ্জনক পণ্য। অর্থাৎ সরকারের অনুমোদন ক্রমে বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে, স্থানে এবং পদ্ধতিতে বিক্রয় বা অন্যবিধ উপায়ে বিলি বন্দেজ করা যাবে। আমরা জানি যে অস্ত্র, গোলা বারুদ এগুলা ইচ্ছা করলে যে কারো কাছে বিক্রয় করা যায় না। এগুলা নির্দিষ্ট পদ্ধতিতে এগুলো হস্তান্তর করতে হবে। এখানে আরেকটা শর্ত আছে যে দেশীয় ভোগের জন্য শুল্কযোগ্য পণ্য। শুল্কযোগ্য পণ্য হচ্ছে ধারা কিন্তু ২৬ এ বলা হয়েছে এই আইনের। সেখানে শুল্কযোগ্য পণ্যের কিভাবে শুল্ককর হবে সেখানে বলা হয়েছে যে কাস্টম ডিউটি, সিডি, আরডি তারপরে এগুলা কিভাবে নির্ণয় করা হবে সেগুলো কিন্তু ওই ধারাতে বলা হয়েছে শুল্কযোগ্য পণ্য। অর্থাৎ শুল্কযোগ্য কোন পণ্য যদি কাস্টম শুল্ক ও কর পরিশোধ না করিয়া অপসারণে এই ধারার কোন বিধানিক ক্ষমতা প্রদান করিবে না। উপধারা ৪ এ বলা হয়েছে যদি ন্যায় নির্ণয়ন, আপিল, পুনরীক্ষণ বা কোনো আদালতের সিদ্ধান্ত সাপেক্ষে উপধারা ১ এর অধীন কোনো পণ্য বিক্রয় করা হয় তাহা হইলে উক্ত বিক্রয় লক্ষ্য হইবে। এবং যদি উক্ত ন্যায় নির্ণয়ে বা আপিলে বা পুনরীক্ষণে ইহা পরিদৃষ্ট হয় যে বা আদালত সিদ্ধান্ত প্রদান করে যে উক্তরূপ বিক্রয়কৃত পণ্য বাজেয়াপ্তিযোগ্য নহে তাহা হইলে বিক্রয় লব্ধ অর্থ হইতে ধারা ২৫৪ যেরূপ ব্যবস্থা বর্ণিত রহিয়াছে সেই রূপ পাওনা শুল্ক বা কর প্রয়োজনীয় কর্তনের উপর উহা মালিককে ফেরত দিতে হইবে। অর্থাৎ এমন হলো যে
প্রথমে পণ্য বিক্রয় করা হলে সেটা কি করা হলো? সেটা হচ্ছে সরকারি ট্রেজারিতে জমা করতে হলো। কোথায়? সরকারি কোষাগারে। এখন কোন কারণে ন্যায় নির্ণয়ন হলো বা আপিলে বা পুনরীক্ষণে কি হলো যে এ বিক্রয়কৃত পণ্যগুলো আসলে বাজেয়াপ্তযোগ্য ছিল না। অর্থাৎ এগুলো হচ্ছে উম বাজেয়াপ্তযোগ্য ছিল না। তারপরে এগুলা বিক্রয় করা হয়েছে এবং বিক্রয় করা কিন্তু সরকারি কোষাগারে টাকাগুলো জমা আছে। তাহলে এই ক্ষেত্রে আমি এই টাকাগুলা বা এই যে পণ্যগুলা যে বিক্রয় করে দেওয়া হলো সেগুলো আসলে কিভাবে বিলি বন্দেজ করব? ১ম যেটা হবে সেটা হচ্ছে যে ওই পণ্য চালানোর আসলে কি পরিমাণ শুল্ক কর ছিল সরকারের পাওনা। সেই পরিমাণ শুল্ক কর এবং চার্জই করতে হবে, ১ম এ কাটতে হবে। কাটার পর যদি কোন টাকা যদি এক্সেস থাকে সেই টাকা কি করতে হবে? উক্ত পণ্যের যে মালিক ছিল তাকে ফেরত প্রদান করতে হবে। এটাই হচ্ছে পণ্য চালানের বিলি বন্দেজ। অর্থাৎ পণ্য চালান কিভাবে সরকারের নিকট পরিত্যক্ত হবে এবং সেই পরিত্যক্ত পণ্য কিভাবে বিক্রয় করতে হবে বা ধ্বংস করতে হবে এবং সেগুলা যদি বিক্রয় করা হয়, যদি সেগুলার বিলি বন্দেজ কিভাবে সেইগুলা এই ধারায় আমরা দেখলাম। এরপরে আসি ১০৫ নাম্বার ধারা যে নির্ধারিত মেয়াদের মধ্যে শুল্ক না করা পণ্য বিক্রয়ের পদ্ধতি। এটা আগেও ছিল, এখনো আছে। যদিও এটা কোন সিএনএফ বা আমদানিকারক আসলে ওইভাবেই করে না। এখানে যেটা বলা হয়েছে যে যদি কোন কারণে কোন পণ্য চালান শুল্কযোগ্য হলে আপনারা কি করতে পারবেন ৭ কার্য দিবসের মধ্যে অ্যা মানে ৭ কার্য দিবসের মধ্যে যদি কোন পণ্য চালান শুল্কায়ন না হয়, তাহলে আমদানিকারক ৩ কার্য দিবসের মধ্যে কমিশনারকে একটা নোটিশ দিতে পারবেন। কি মারবে? আমার পণ্য চালানটা শুল্কায়নের ব্যবস্থা করার জন্য। এবং এই ক্ষেত্রে কমিশনার কি দেখবেন? দেখবেন যে পণ্য চালানটা বৈধ আছে কিনা। ১ম কথা হলো যে এটা আসলে বৈধ না অবৈধ সেটা দেখা হবে। এবং যদি বৈধ না হয় তাহলে কি করা হবে? উল্টা আমদানিকারক বা রপ্তানিকারককে কারণ দর্শানোর নোটিশ জারি করবেন কে? কমিশনার বা যথাযথ ওই যে কমিশনার করবেন বা উক্ত কমিশনার বা তাহার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন কর্মকর্তা করবেন। আর যদি দেখা যায় না হ্যাঁ, আমদানিটা বৈধ ছিল তাহলে কি করা হবে? তাহলে সেটা শুল্কায়নের ব্যবস্থা করা হবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে কি পণ্য সেটা আমাদের জানা দরকার। এখানে বলা হয়েছে যদি এই আইনের বিধানাবলীর অধীন আটককৃত, জব্দকৃত, বাজেয়াপ্তকৃত, ন্যায় নির্ণয়াধীন বা আপিলাধীন পণ্য ব্যতীত অর্থাৎ আমরা এখানে জব্দকৃত পণ্যও বুঝি, বাজেয়াপ্তকৃত পণ্য বুঝি, ন্যায় নির্ণয়াধীন বা আপিলাধীন পণ্যও বুঝি। কিন্তু আটককৃত পণ্য বলতে আসলে কি বুঝি সেটার একটা ব্যাখ্যা আছে। মানে আটককৃত বলতে শুধু একটা আটক বাজেয়াপ্ত হবে এমন না। আটককৃত একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে এরকম যে আটককৃত পণ্য বলতে আমি একটু এর আগে বলেছি যে তেজস্ক্রিয়তার পরীক্ষা হতে পারে বা শ্রেণীবিন্যাসের জটিলতার জন্য সেটাকে অ্যাসেসমেন্ট আমরা জানি যে শ্রেণীবিন্যাসের জটিলতা হলে কখনো, কখনো অ্যাসেসমেন্ট কমিটিও হয়। বা মূল্য নিয়ে সমস্যা হচ্ছে বা আমদানির যোগ্যতা নিয়ে সমস্যা হচ্ছে বা এমন হলো যেটা আসলে শর্তযুক্ত পণ্য সেই শর্তযুক্ত পণ্য আ হচ্ছে যে যাই হোক এখানে বলা হয়েছে যে আটককৃত পণ্য বলতে আমরা রাসায়নিক পরীক্ষা বা তেজস্ক্রিয়ত পরীক্ষার জন্য বা শ্রেণীবিন্যাস, মূল্য, আমদানির যোগ্যতা। আমদানির যোগ্যতা বলতে ওইটাই যে আমদানি নীতিতে যে শর্তগুলো আছে সেই শর্ত অনুযায়ী আসলে সেই পণ্য চালান আমদানির যোগ্যতা আছে কিনা। বা অন্য কোনো আইনগত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আটককৃত পণ্যই হবে আটককৃতর ব্যাখ্যা। এরপরে হলো যে ঘোষণা এবং ছাড় প্রক্রিয়া পরিবর্তনের ক্ষেত্র। আমরা জানি যে পণ্য চালান তো ৯১ ধারাতে দেখলাম যে পণ্য কিভাবে ঘোষণা দিতে হবে এবং ছাড়ও দেখলাম আমরা পরবর্তীতে যে পণ্য চালানটা কিভাবে ছাড় করতে হবে। ঘোষণা দেখলাম ৯১ ধারায় এবং ছাড় দেখলাম ৩ নাম্বার ১০২ নাম্বার ধারায়। ১০২ নাম্বার ধারায়, হ্যাঁ। তো ছাড় প্রক্রিয়া সহজীকরণ ও দ্রুত করিবার উদ্দেশ্যে বোর্ড তৎকর্তৃক নির্ধারিত শর্ত ও পরিসীমা সাপেক্ষে নিম্নলিখিত পণ্যের ক্ষেত্রে পণ্যের ঘোষণা, সত্যায়ন এবং ছাড়ের জন্য এই আইনের অধীন আবশ্যকতাসমূহ বিধি দ্বারা পরিবর্তন করতে পারবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো আমদানিকারক বা রপ্তানিকারকের জন্য কখনো, কখনো ঘোষণা বা ছাড়করণের প্রক্রিয়া রিল্যাক্স করা হয়েছে। সেই রিল্যাক্সের ক্ষেত্রগুলা কি? সেগুলো আমরা দেখি। সেগুলা হয়েছে এরকম যে সংশ্লিষ্ট পণ্য চালানের মোট মূল্য যদি বোর্ড কর্তৃক নির্দিষ্ট কত পরিমাণের অধিক না হইলে। অর্থাৎ আমরা কিন্তু কোনো ধারা বা ডিমিনিমিস জানি যে আমরা যদি কোনো পণ্য চালানের যদি মূল্য এরকম হয় যে ৳২,০০০ বা পণ্য চালানের শুল্ক কর যদি ৳২,০০০ হয়, তাহলে কিন্তু শুল্ক কর পরিশোধের প্রয়োজন হয় না। তো এরকম কোনো মূল্য যদি থাকে সেই ক্ষেত্রে তাকে ঘোষণা দিতে হবে কিনা এটা কিন্তু বোর্ড বিধি দ্বারা নির্ধারণ করবে। খ নাম্বার হয়েছে যে বিদেশে মৃত্যুবরণ করে আছে এমন বাংলাদেশী নাগরিকের ব্যক্তিগত পণ্য। অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার আসলে ওইভাবে ঘোষণা কোন পদ্ধতিতে হবে সেটা নির্ধারণ করা হবে। সেটা অবশ্যই ধারা ৯১ অনুযায়ী হবে না।
এবং একই অবস্থায় অস্থায়ী আমদানি বা পুনঃ আমদানিযোগ্য বাণিজ্যিক বাহন, দুর্যোগ ব্যবস্থাপনার নিয়োজিত ত্রাণকর্মীদের দায়িত্ব পালনের জন্য ব্যবহৃত পণ্য সহ দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য আনিত পণ্য এবং জীবিত প্রাণী এবং পচনশীল পণ্য, এক্সপ্রেস পদ্ধতির আওতাভুক্ত চালান এবং অন্য কোনো ক্ষেত্রে যে ক্ষেত্রে বিভিন্ন শ্রেণী বা ধরনের পণ্য বা বিভিন্ন শ্রেণীর লেনদেনের জন্য পৃথক হইতে পারে এমন বাণিজ্য সহজীকরণ ও ঝুঁকি বিবেচনার জন্য বিকল্প ঘোষণা বা ছাড়করণ প্রক্রিয়া প্রয়োজন হয়। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমার এটা খুবই নতুন একটা বিষয়। আমি অনেকবার আমার এই লেকচারের শুরু থেকে আমি বলেছি যে অথরাইজড ইকোনমিক অপারেটর। কারণ কি আরকেসি বা রিভাইজ কিয়োটো কনভেনশনে কিন্তু বলা হয়েছে যে ট্রেড ফ্যাসিলিটেশন বা আম, আম, ব্যবসার যে ফ্যাসিলিটেশন সেটাকে কিন্তু ত্বরান্বিত করতে হবে, সহজীকরণ করতে হবে। সেটা করতে চাইলে কি করতে হবে? সেটা প্রথমে সরকার কি করে? ট্রাস্টেড ইম্পোর্টার খোঁজে, কমপ্লায়েন্ট ইম্পোর্টার খোঁজে। যে এরকম যদি হয় তাহলে সেটা কি করবে? বোর্ড বিধি দ্বারা নির্ধারণ করবে